চিত্রাঙ্গনা ইশরাত জাহান জেরিন। পর্ব 26 থেকে 30। চিনি কতখানি দিব চায়? আর তুমি এই অবেলায় চা খাবে? ইচ্ছে মতো দে, খাওয়াবো তো তোকেই। মানে, চা বানা জলদি। ফারাজ চিত্রার জন্য পাশেই বিদেশি কি একটা খাবার রান্না করছে। রান্নায় সামান্য একটু লবণ দিয়ে ঢাকনা দেয় সে। তারপর হেলান দিয়ে হাত দুটো বুকে গুজে সরু চোখে তাকায় নীলুর দিকে। নীলু একটু পর পর চুলকি করছে, আপনা আপনি আবার হাসছে। ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে ফারাজের দিকে। ফারাজের শার্টের দুই হাতা কনুই অব্দি তোলা। নীলু ভালো করে একবার তার দিকে তাকায়। তার শুধু দৃষ্টি আটকে যায় সুদেহী, সুদীর্ঘ, সৌম্যদর্শনের ন্যায় এই সুদর্শন পুরুষের উপর। বরাবরই আটকায়। এই নতুন কিছু নয়। চাপের কাপটা চিত্রার হাতে তুই তুলে দিয়েছিলি। ইস, আমাদের মাঝে আবার ওর কথা কেন? স্পেস চাই ওর থেকে। তুই আগে স্পেসের স্পেলিং কর। সেটা তো পারবি না। এখন বল, চিত্রার হাতে চায়ের ট্রে তুই তুলে দিয়েছিস। নীলু খানিকক্ষণ নীরব থেকে চোখ নামিয়ে ক্ষীণ স্বরে বলল, খুব। ফারাজ পাশের চুলায় রাখা ফুটন্ত চায়ের দিকে তাকিয়ে নিঃশব্দে হাসল। তারপর গভীর কণ্ঠে বলল, এই গরম চা যদি কারো গায়ের ওপর পড়ে তাহলে কি হবে? পুড়ে যাবে ত্বক। ট্রাই করে দেখতে হবে তবে। কথাটা বলা মাত্রই নীলুর কবজি টেনে হাতটা ফুটন্ত চায়ের পাতিলে ডুবিয়ে দিল সে। নীলু যন্ত্রণায় চিৎকার করে উঠতেই ফারাজ তার মুখের উপর এক তীব্র দৃষ্টি নিক্ষেপ করল। গম্ভীর স্বরে দাঁত চেপে বলল, সাইন যেন আমার কান অবধি না আসে। তাহলে এই রান্নাঘরেই পুড়িয়ে মারব। ভয়ে নীলু নিজের মুখ নিজেই চেপে ধরল, কিন্তু তীব্র যন্ত্রণা তার চোখে মুখে স্পষ্ট ফুটে উঠল। হাত ছাড়ানোর প্রাণপণ চেষ্টা করেও সে পারল না। ফারাজের শক্তির সঙ্গে পেরে ওঠা তার সাধ্যের বাইরে। আর কখনো চিত্রাকে দিয়ে কিছু করাবি? বল বল, জলদি বল। যত দেরি করবি তত যন্ত্রণা পোহাতে হবে। তোর সাহস কি করে হয় আমার বউকে ট্রে নিয়ে পাঠানোর? না, কখনো না। ছাড়ো প্লিজ। সন্তোষজনক উত্তর পেয়ে ফারাজ নীলুকে ছেড়ে দিল। তার হাত আগুনের ছোঁয়ায় লাল হয়ে ফুসকা পড়ে গেছে। নীলু ব্যথায় কুকড়ে উঠলেও ফারাজ নির্বিকার। সে টিস্যু দিয়ে নিজের হাতটা মুছে চিত্রার জন্য খাবার বেড়ে প্লেটে সাজায়। পকেট থেকে এক বান্ডিল 1000 টাকার নোট বের করে নীলুর হাতে গুজে দিয়ে ঠান্ডা কণ্ঠে বলল, চিল, টাকাটা রাখো। এতে ব্যথাও সারাতে পারবি আর মনও খুশি করতে পারবি। এনজয়। কথাটা বলে ফারাজ যাওয়ার জন্য পা বাড়াতেই নীলু আবার নিজের হাতের দিকে তাকিয়ে চিৎকার করে কাঁদতে শুরু করে। তবে ফারাজ চিবুক শক্ত করে ঘাড় ফিরিয়ে তার দিকে শীতল দৃষ্টিতে চাইতেন, কান্নার শব্দ আপনা আপনি বন্ধ হয়ে যায়। ফারাজ এক হাত পকেট গুজে অন্য হাতে খাবার প্লেট নিয়ে শীষ বাজাতে বাজাতে রান্নাঘর থেকে বেরিয়ে আসে। তার চেহারা দেখে মনে হচ্ছে কিছুই হয়নি। অভ্র, আয়েশা, মিতালিকে বহু আগে রান্নাঘর থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আয়েশা আজ প্রথম দিন কাজে এসেছে, এসব দৃশ্য দেখলে ভয় পেয়ে যাবে। আর যদি চিত্রাকে কিছু বলে দেয়, ফারাজের বিরুদ্ধাচরণ করার ফল কি হতে পারে সে তো জানেই। মোহনা এক নিবিড় উপন্যাসপ্রেমী। তার একাকিত্বের একমাত্র সঙ্গী বই। বহুবার পড়া জহির রায়হানের 1000 বছর ধরে উপন্যাসের পৃষ্ঠাগুলো সে আবার উল্টে যাচ্ছে, তৃষ্ণা মেটে না তার। প্রতিবার পড়লে মনে হয় নতুন করে আবিষ্কার করছে। আপা আইমু। মোহনা চোখ তুলে তাকাতেই দরজার সামনে দাঁড়িয়ে থাকা রোগাটে, চাপা বর্ণের এক কিশোরীকে দেখতে পেল। ভালোবেসে সে মেয়েটিকে ফুল বলে ডাকে। মেয়েটির নাম ফুলি। বয়স 13-14। এই জমিদার বাড়ির মালির ভাতিজি। নারায়ণগঞ্জে থাকে। এবারই প্রথম চাচার বাড়িতে বেড়াতে এসেছে। সেদিন বাগানে গিয়েছিল মোহনা, তখনই চোখে পড়ে ফুলিকে। ফুলির সঙ্গে সেদিন কথা হয় মোহনার। ফুলি বড় বড় দুটো উজ্জ্বল চোখ নিয়ে তাকে বলেছিল, আপা আমি আপনার মতো সুন্দর হইবার চাই। মোহনা ফুলির মাথায় হাত বুলিয়ে শুধিয়েছে, আয়নায় চেয়ে দেখো তুমি আমার থেকেও সুন্দর। সে কথা শুনে ফুলি খুব খুশি হয়েছিল। খুশিতে হাততালি দিয়েছিল। জমিদার বাড়ির দক্ষিণের বাড়ির কর্মীদের থাকার জন্য আলাদা ব্যবস্থা আছে। যারা দিন রাত এখানে থেকে সেবা করে তাদের জায়গা সেখানে হয়। দুলাল মিয়া দীর্ঘদিন যাবত এই বাড়িতে কাজ করে। পরিবার নিয়ে এখানে থাকে। ফুল তো মাত্র দিন হলো এখানে বেড়াতে এসেছে। আবার চলে যাবে। কিন্তু তার এখানে আসা নিয়েই তো মোহনার যত হয়।
এত বোঝানোর পরও কেন দুলাল মিয়া মেয়েটিকে বাড়ি পাঠিয়ে দিল না? এই বাড়ি বিপদসংকুল। ফুলির এখানে থাকা মানেই ঝুঁকি। জলদি ভিতরে আসো। মোহনা বাইরে একবার উকি দিয়ে নিশ্চিত হলো কেউ দেখছে না, তারপর ফুলিকে দ্রুত ঘরে ঢুকিয়ে দিল। এই ফুল, তোকে না বলেছি ঘর থেকে বের হবি না? আর তুই এখানে চলে এলি কেন রে? আপা কালকেও আপনি আসেন নাই বাগানে, আজকেও আসতাছিলেন না দেখা চইলা আইলাম। আমার রুমটি চিনিয়ে দিয়েছে একটা মায়া। আসার সময় কোনো পুরুষ মানুষ দেখছিল তোকে? উহু। ফুলি দুপাশে মুখ ফিরিয়ে নাবোধক জবাব দেয়। মোহনা ঘড়ির দিকে তাকায়। দুপুরে খেয়ে বাড়ির পুরুষরা বাহিরে বেরিয়েছে। ইদানিং রাতের থেকে দিনে কাজ করে এরা। নিহানটা ঘরে আছে। এই সময় বউ নিয়ে দরজায় এঁটে ঘুমানো তার অভ্যাস। বাড়িতে আর কে আছে? অব্র, ফারাজ। তাদের নিয়ে ভয় নেই, অন্তত মেয়েরই কোনো বিষয় তো নয়। তবে ভয় হয়, এলাহিদের রক্তই তো ধমনীতে বইছে। এদের জন্ম পাপ থেকে, আর পাপ তাদের জীবনের একটা অংশ। তবে পাপ কি? কেবলই কি অপরাধমূলক কাজ করাকে পাপ বলে? উহু মিথ্যা বলা, কথা দিয়ে বিশ্বাসঘাতকতা করাও তো পাপ। আর মেয়ে জাতকে নিচু করে দেখা, সস্তা মনে করা, সেসব কি মহাপাপ? মোহনার ঘরে খাবার জিনিসের অভাব নেই। রোশানের রাত জাগলে ক্ষুধা পায়, তাই ঘরে সবসময় হাবিজাবি এনে রাখে সে। মোহনা সেখানে থেকে একটা বিস্কুটের প্যাকেট ফুলের হাতে ধরিয়ে দিয়ে বলল, আমি তোর চাচার সঙ্গে কথা বলবো, তোকে বাড়ি পাঠিয়ে দিতে। ফুলের নিষ্পাপ মুখটা ছোট হয়ে আসে। সে তো মোহনা আপাকে এত পছন্দ করে, তবুও মোহনা আপা খালি তাকে বাড়ি যেতে বলে। মাত্র 2-4 দিন হলো সে এখানে বেড়াতে এসেছ। জীবনে এত বড় বাড়ি কখনো চোখে দেখেনি। এত জলদি বাড়ি চলে গেলে কেমন করে হয়? আপনার সব সময় আমারে যাইবার কম কেন? আমার এই জায়গা ভালো লাগছে, আমি আপনার লগে থাকবার চাই। মোহনার চোখ অশ্রুসজল হলো, কিন্তু সে কাঁদল না। মোহনাদের কাঁদতে নেই, তারা পাথর। তাদের পাথর হয়ে বাঁচতে হয়। তুই ওদের চোখে এখনো পড়িসনি। এই বাড়ি তোদের মতো নারীদের জন্য নয়, বিশেষ করে অসহায় নারীদের জন্য। তোর চলে যাওয়াই ভালো। ওদের নজর বাড়ি থেকে শুরু হয় আর বাহিরে গিয়ে শেষ। এসব তুই বুঝবি না। মোহনার কঠিন কথা ফুলির মগজে ঢুকল না। সে বিস্কুটের ক্রিম জিহ্বা দিয়ে চেটে মুচকি হাসল। এখন তুই চলে যা, এখানে আর আসবি না। আমি বাসাস গিয়ে না হয় তোর সঙ্গে দেখা করে আসব। আর শুন, বাগানে টইটি করবি না। যদি করিস তাহলে আর কখনো তোর সঙ্গে কথা বলবো না, দেখাও করব না। আমি সব শুই না চলমু আপা। আপনি রাগ কইরেন না। মোহনা ফুলিকে একা ছাড়ার সাহস পেল না। সঙ্গে নিজে গিয়ে ঘর অবধি পৌঁছে দিবে বলে ঠিক করে। তবে সিঁড়ি দিয়ে নামার সময় ফারাজ এলাহির মুখোমুখি হতে হয় তাকে। ফারাজ মোহনার দিকে তাকায় না, তবে মোহনার আড়ালে লুকায়িত বাচ্চা মেয়েটার দিকে একবার দৃষ্টি যায় তার। চেহারায় কোনো অভিব্যক্তি আসে না। সে খাবারের প্লেট হাতে সিঁড়ি বেয়ে উপরে উঠে যায়। মোহনা যাওয়ার সময় ঘাড় ঘুরিয়ে পেছনে দেখে। মনে মনে শুধায়, হায় আল্লাহ, শকুনের ছায়া যেন এই নিষ্পাপের গায়ে না লাগে। ফারাজ ঘরে প্রবেশ করতেই চোখে পড়ে নিস্তব্ধ হয়ে বিছানায় ঘুমন্ত চিত্রার ওপর। এই সময়ে সে সচরাচর ঘুমায় না। ব্যতিক্রমী এ দৃশ্য দেখে ফারাজের অন্তর একটু ব্যথিত হয়। সারাদিন পরিশ্রমের পরও সে কষ্ট করে নিজ হাতে রান্না করেছে, অথচ তার বিবিজান নিশ্চিন্তে নিদ্রায় নিমগ্ন। খানিকটা খারাপ লাগলেও পরক্ষণে একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে ফারাজ নিজেকে সামলে নেয়। এসব আবেগ দিয়ে দিন চলবে না। সে ছোট লোক নাকি? টেবিলের উপর খাবার রেখে চিরপায়ে এগিয়ে এসে চিত্রার পাশে বসল ফারাজ। অদৃশ্য আকর্ষণে সে নত হয়ে তাকালো স্ত্রীর প্রশান্ত মুখপানে। হঠাৎই দৃষ্টি পড়ল চিত্রার গলার কাছে। চেনা কিছু চিহ্ন লেপ্টে আছে সেখানে। ফারাজ স্থির দৃষ্টিতে চেয়ে থাকল। এসব দাগ অন্য কিছু নয়, তারই ভালোবাসার অনির্বচনীয় স্বাক্ষর। মৃদু হাসল সে। অতি সন্তর্পণে সে চিত্রার হাত স্পর্শ করল, যাতে ঘুমের পর্দা না কেঁপে ওঠে। ফারাজ চিত্রার হাত ছুঁয়ে আঙুলের উপর ঠোঁট রাখল গভীর আলিঙ্গনে। তারপর আলতোভাবে হাত সরিয়ে এনে গালের ওপর রাখল। মুহূর্তে চিত্রার উষ্ণ কোমল ত্বকের স্পর্শ প্রশান্তি ছড়িয়ে দিল তার অন্তরে। তবে এক লহমায় সে অনুভব করল চিত্রার শরীর মাত্রাধিক গরম।
হাতের উল্টো পিঠ চিত্রার কপালে ছুতেই ফারাজের বুঝতে বাকি রইল না চিত্রার গা জ্বরে পুড়ে যাচ্ছে। তার মানে কি প্রিয়তমা এতক্ষণ বেহুশ হয়েছিল? প্রিয়তমা, এই এই উঠো। রাগ উঠছে কিন্তু। এই চিত্রাঙ্গনা। ফারাজ ব্যাকুল কণ্ঠে ডাক দিল, কিন্তু কোনো সাড়া পেল না। উদ্বেগের ছায়া গাঢ় হতে থাকল তার চোখে মুখে। আর দেরি করা চলল না। সে দ্রুত টেবিলের উপর রাখা গ্লাস থেকে একটু পানি তুলে চিত্রার মুখে ছিটিয়ে দিল। শীতল স্পর্শে চিত্রা সামান্য নড়েচড়ে ওঠল। ঠোঁট কেঁপে ওঠাল অজানা অস্ফুট স্বরে। তবু চোখ মেলল না। ফারাজের বুঝতে বাকি রইল না রাতের ঝড়ের কারণেই প্রকৃতির এই অবস্থা। কিন্তু তাই বলে ঝড়ের একেবারে জ্বর চলে আসবে? ফারাজ আলতো করে চিত্রার গালে হাত রেখে আবারও বলল, দেখি উঠো। গোসল করলে জ্বর সেরে যাবে। আফসোস বিবিজান, তুমি সাইক্লোন, সুনামি, ঘূর্ণিঝড় ওরফে ফারাজ এলাহির এক রাতের দাপটেই তামা তামা হয়ে গিয়েছ। ইসরে বউ, তুমি যদি কারেন্ট দিয়ে বাতিই না জ্বালাতে পারো তবে তোমার স্বামী তার এত কারেন্ট কাকে দান করবে? বুঝলাম, বিয়ে আরো 3টা করতেই হবে। ফারাজ কথা না বাড়িয়ে চিত্রাকে বাহুডোরে তুলে নিল। চিত্রার অবশ দেহ তার উষ্ণ ত্বকের সংস্পর্শে শীতল। আধখোলা চোখে চিত্রা ফিসফিস করল, আমি ঠিক আছি। কিন্তু ফারাজ কি এসব শোনার পাত্র? সে কোনো উত্তর দিল না, কোনো দৃষ্টিপাত নয়, শুধু দৃঢ় পদক্ষেপে এগিয়ে চলল। ওয়াশরুমে প্রবেশ করে নিখুঁত ভঙ্গিতে চিত্রাকে ঝর্ণার নিচে দাঁড় করালো। ফারাজ ঝর্ণা ছেড়ে একটু দূরে এসে দাঁড়ালো। মুহূর্তেই ঠান্ডা চিত্রার জল ছিটকে পড়ল কপালে, গালে, কাঁপুনি জাগায় সারা শরীরে। ফারাজ নিস্পৃহ দৃষ্টিতে চিত্রার দিকে তাকালো। ঝর্ণার ধারায় সে নিজে ভিজতে চায় না, তবে চিত্রার জন্য এই শীতল স্পর্শ অপরিহার্য। জরাক্রান্ত দেহের উত্তাপ নিঃশেষ হবে এই প্রবাহেই। চিত্রার সারা শরীর শিহরিত, ঠান্ডার তীরতায় তার ঠোঁট কাঁপছে। দৃষ্টিতে ক্লান্তির ছাপ। জলধারার আঘাতে সে ধীরে ধীরে সম্বিত ফিরে পাচ্ছে। ফারাজ পকেট হাত গুজে দাঁড়িয়ে বলল, আমি যতক্ষণ না বলছি ততক্ষণ পর্যন্ত এখানেই দাঁড়িয়ে থাকবে। শরীরকে ভিজিয়ে জ্বরকে তাড়াও। চিত্রা ভিজছে, ভিজছে তার সারা শরীর, মন। তপ্ত শরীর ঠান্ডা জলে ধীরে ধীরে শীতল হচ্ছে। ফারাজ চিত্রার দিকে চাইবে না বলে মনস্থির করে। চাইলেই তার ভীষণ আদর আদর অনুভূতি জাগবে। বউটার এমনতেই এসব কারণে জ্বর হয়েছে। এখন যদি আবার সে ভুল করে কিছু বসে তবে হয়তো হাসপাতালের দৌড়াতে হবে। ফারাজ অন্যদিকে তাকায়। কিছুতেই কন্ট্রোল হারালে আজ চলবে না। হাত মুঠ হয়ে আসছে তার। অনুভূতি নিয়ন্ত্রণ করতে গেলে আপনা আপনি হাত মুঠ হয়ে আসে তার। শরীরের রোগগুলো স্পষ্ট হয়ে ওঠে। সেই অনুভূতি হোক ভালোবাসার কিংবা নৃশংসতার। শুনছেন? একটু কাছে আসবেন। চিত্রার চোখ ভরা আকুতি। ফারাজ মনকে নিয়ন্ত্রণ করে চোখ তুলে তাকায়। উপর থেকে নিচ অবধি চিত্রার ভেজা শরীরের দিকে চেয়ে একটা শুষ্ক দোক গিলে। তার কণ্ঠমণি বারংবার উপরনিচ ওঠানামা করছে। চিত্রা নিচ থেকেই ফারাজকে কাছে ডাকছে। ফারাজ কি করে দূরে দাঁড়িয়ে থাকতে পারে? ডাকার উদ্দেশ্য যাই হোক না কেন ফারাজ তো জানে তার কাছে যাওয়ার উদ্দেশ্য কি। ফারাজ নেশাভরা চোখে গম্ভীর কণ্ঠে চিত্রার দিকে চেয়ে নিজের সাদা শার্টের বোতামে হাত রেখে বলল, ক্ষমা করবেন বিবিজান, আপনার স্বামী নিজেকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ। ফারাজ এগিয়ে আসে চিত্রার দিকে। চিত্রার বুঝতে বাকি না ফারাজের যে মতলব সুবিধার নয়। সে এক পা পিছিয়ে যায়। দে, খুন এখানে না, বহু সবখানেই। ফারাজ বাঁকা হাসল। হেসে ঝর্ণার নিচে দাঁড়িয়ে কাছে টেনে নিল চিত্রাকে। চিত্রা চুপ। প্রতিরোধের ইচ্ছা ছিল হয়তো, এখনো আছে, তবে শরীর সেই ইচ্ছার সঙ্গে সাযুজ্য রাখতে পারছে না। জ্বরের ক্লান্তিতে তার হাত দুটো কাঁপছে, চোখ দুটো আধবোজা। ফারাজের আঙুল ধীরে ধীরে উঠে চিত্রার গ্রীবা বেয়ে অধর স্পর্শ করল। স্পর্শ নয়, এ যেন দাবি, এ যেন ভালোবাসায় গুণা অধিকার। ফারাজের ওষ্ঠের পরশ চিত্রাকে ছুঁয়ে যেতেই তার ছোট্ট শরীরটা কেঁপে উঠল। ফারাজ তা দেখে হাসল, শুধালো, এখনই ভয় করছে? থেমে পুনরায় হেসে গান ধরল, আভি তো এ পেহলি মঞ্জিল হ্যায়, তুম তো আভি সে খাবরা গায়। সন্ধ্যার ধোঁয়াশাচ্ছন্ন অন্ধকারের পরিবেশ কেমন যেন গুমট হয়ে আছে। বৃষ্টির জলধারা যেখানে স্নিগ্ধতা ছড়ানোর কথা, সেখানে উল্টো এক প্রকার অস্বস্তিকর ভ্যাপসা উষ্ণতার ঘনীভূত হয়ে চারপাশে ছড়িয়ে পড়েছে। আকাশের ভারী মেঘমালার নিচে বাতাস নিস্তব্ধ।
আর্দ্রতা বাতাসের প্রতিটি কণায় জমাট বেঁধে রয়েছে। ফারাজ বাড়িতে নেই। চিত্রার জ্বর কমে গেছে, শরীরেও আর কোনো দুর্বলতা বোধ হচ্ছে না। সন্ধ্যার আগে ফারাজ তাকে ওষুধ ও খাবার খাইয়ে বাইরে গেছে। সারাদিন ঘরের মধ্যে বন্দি থেকে থেকে একঘেয়েমি চেপে ধরেছে চিত্রাকে। আর কতক্ষণ এভাবে বসে থাকা যায়? মন যেন হাঁপিয়ে উঠেছে। চিত্রা স্থির করল, একটু বাগানে গিয়ে হাঁটবে। মিতালিকে ডেকে সে তার সিদ্ধান্ত জানাল। কিন্তু মিতালির সঙ্গে সঙ্গে আপত্তি তুলল, এমন সময় বাগানে যাওয়ার কি দরকার? কয়েকদিন আগেই তো সেখানে 2টা লাশ পাওয়া গেছে। তবে চিত্রা সে কথায় কান দিন না। মনস্থির করে ফেলেছে, নিষেধ শুনলে আর চলবে না। ঠিক তখনই আয়েশা এগিয়ে এসে বলল, আমি তোমার সঙ্গে যাব। চিত্রা তাকেও নিজের সঙ্গে নিয়ে দেয়। বাগানের অন্তিম প্রান্তে কর্মীদের জন্য আলাদা থাকার ব্যবস্থা রয়েছে। এখানে কর্মরত নারী শ্রমিকদের বেশিরভাগই কাজ শেষে নিজ বাড়িতে ফিরে যায়, হাতে গোনা কয়েকজন ছাড়া। মিতালি তাদেরই একজন, যদিও তার নিজস্ব বাড়িঘর ও পরিবার আছে। তবে সে কাজ নেওয়ার আগে বলে রেখেছিল এখানেই থাকবে। তার বাবা দ্বিতীয় বিয়ে করার পর থেকেই সৎমায়ের অত্যাচারে জীবন দুর্বিষহ হয়ে উঠেছিল। আর কতদিন সহ্য করা যায়? মুক্তির আশায় সে এখানে আশ্রয় নিয়েছে। আয়েশাও দাদিকে নিয়ে এখানেই থাকা শুরু করেছে। অন্ধকার বাগানে 3জন ধীরে ধীরে এগিয়ে চলেছে। নিস্তব্ধতা ভেঙে হঠাৎ মিতালির ফোন বেজে উঠল। চিত্রা একবার চোখ ফিরিয়ে তাকালো। তারপর আবার হাঁটা শুরু করল। সে বড় করে ঘোমটা টেনে নিয়েছে। শরীর থেকে জ্বর পুরোপুরি সরে যায়নি, তবু গুমট ঘরের দেয়ালের মাঝে বন্দি থাকাটা যেন আরো অসহনীয়। তাই সে বাইরে এসেছে, নীরবতার মাঝে শ্বাস নিতে, গাঢ় অন্ধকারের গভীরে প্রশান্তি খুঁজতে। মিতালি, তোমার ফোনটা দেওয়া যাবে? বলল চিত্রা। মিতালি কোনো জবাব দিল না, শুধু নিঃশব্দে নিজের বাটন ফোনটা চিত্রার দিকে বাড়িয়ে দিল। তবে খানিকটা দ্বিধার সুরে বলল, খালু জানলে সমস্যা হইব না তো? চিত্রার কণ্ঠে নিরাসক্ত আকাঙ্ক্ষা ফুটে উঠল, সে জানবে কিভাবে? কেবল একটা কণ্ঠ শুনতে চাইছে মন, শুনেই কল কেটে দেব। চিত্রা ফোনটা হাতে নিয়ে একটু আড়ালে সরে গেল। ঠিক তখনই কর্মীদের থাকার দিক থেকে একটা লোক মিতালির দিকে এগিয়ে এল। তার পরনে সাধারণ শার্ট আর লুঙ্গি, বয়স খুব একটা কমও নয়, আবার খুব বেশি বলেও মনে হয় না। অন্ধকারে মিতালির মুখ চিনতে দেরি হলো না লোকটার। এই মিতালি, এদিকে আয়। মিতালি পা বাড়ায় না, স্থির দাঁড়িয়ে থাকে। লোকটা মুখ দিয়ে অদ্ভুত সব শব্দ করে তাকে কাছে ডাকছে। বিরক্ত হয়ে মিতালি একবার চোখ ফেরাল চিত্রার দিকে। কোথায় সে? হুট করে কই চলে গেল? উনি তোমাকে বিরক্ত করছে, বলো আমায়। শালাকে একেবারে গু খাইয়ে ছাড়ব। আয়েশার গলায় চিরপরিচিত দম্ভ। উহু, এসবে তুমি জড়াইও না, মিতালি দ্রুত বলে উঠল। এসব ভয় পায় না আয়েশা। আমি তো একবার পুলিশের পকেট পর্যন্ত মেরেছি। বুকে সাহস না থাকলে এসব কাজ করা যায়? আমি কোনো সাধারণ নারী নই, একেবারে মহিয়সী নারী। সামনের বছর বেগম রোকেয়ার অ্যাওয়ার্ডটা আমাকেই দেওয়া উচিত। অন্য সময় হলে মিতালির মুখে এমন কথা শুনে নিশ্চিত হাসি আসত। কিন্তু এবার আর এল না। এখন শুধু এখান থেকে দ্রুত সরে যাওয়াটাই জরুরি। কিরে মিতালি, আমি আসবো নাকি তুই? আবারও সেই কর্কশ পুরুষালী কণ্ঠস্বর। মিতালি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। নিজেকে স্থির করার চেষ্টা করল। তারপর ধীর পায়ে এগিয়ে গেল। কয়েক মুহূর্ত পরে ফিরে এলো। তবে এবার তার চোখে অস্বস্তির ছাপ। ফিরে এসে চিত্রাকে দেখতে পেল। চিত্রা আর আয়শার সামনে এসে খানিকটা কাচুমাচু ভঙ্গিতে দাঁড়ালো সে। কি হয়েছে মিতু? ওরা কারা? চিত্রার স্বর সন্দেহপ্রবণ। এই বাড়িতেই কাম কররে, রাজন ভাইয়ের লোক। তোমাকে এত চিন্তিত লাগছে কেন? কই না তো, আপা। চলেন, ভেতরে যাই। খালো আয়শা যদি দেখে আমরা বাগানে টুইটি করতাছি, তাইলে রাগ করব। চিত্রা আর কিছু না বলে হাঁটতে শুরু করল। তবে যাওয়ার আগে একবার পেছনে ফিরে তাকালো সেই লোকটার দিকে। বাতির ম্লান আলোয় স্পষ্ট হয়ে উঠল তার লোভাতুর দৃষ্টি, বিকৃত হাসি। চিত্রা আর এক মুহূর্ত অপেক্ষা করল না। দ্রুত পা চালিয়ে বাড়ির ভেতরে ঢুকে গেল। বদ্ধ স্যাঁতস্যাঁতে একটি ঘর, চারপাশে ভাসমান এক বিদ্ঘুটে আষ্টে গন্ধ। যেন গলিত মাছের অন্তর্গত পচন ছড়িয়ে আছে বাতাসে। এখানে স্ক্রুপ করে রাখা হয় নানান জাতের মাছ।
তারপর সেগুলাকে প্রসেসিং করে রপ্তানিযোগ্য করা হয় বিদেশি বাজারের জন্য। ফারাজ ধাতব চেয়ারে বসে পা দোলাচ্ছে। অস্থিরতা তার চেহারায় স্পষ্ট হয়ে ফুটে উঠেছে। চারপাশে শারীরিকভাবে দাঁড়িয়ে আছে কালো পোশাক পরিহিত মানুষ। নিঃশব্দ, নড়াচড়া নেই, একদৃষ্টে তাকিয়ে থাকা ছায়ামূর্তির মতো। তাদের মাঝে কয়েকজন বহিরাগত আছে। বিদেশি কায়দার দানবীয় শরীর, দীর্ঘকায়, পেশিবহুল। শুধু উপস্থিতিতেই ভয় ছড়ানোর ক্ষমতা রাখে এরা। ঘরটায় অসহনীয় গরম। বাতাস থমকে আছে। এখানকার ভারী দুর্গন্ধ দম বন্ধ করে রেখেছে সবকিছুকে। ফারাজ বিরক্ত হয়ে নিজের গা থেকে কালো ব্লেজারটা খুলে পাশে দাঁড়িয়ে থাকা উগ্রর দিকে বাড়িয়ে দিল। কণ্ঠে স্পষ্ট বিতৃষ্ণা। আইসক্রিমটাকে নিয়ে আসু কুদ্দুসের বাপ। অভ্র কোনো জবাব দিল না। কেবল পাশেই দাঁড়িয়ে থাকা কালো পোশাকধারী এক ব্যক্তির দিকে তাকালো। ইঙ্গিতটা বুঝতে দেরি হলো না লোকটার। লোকটি নিঃশব্দে ঘুরে দাঁড়ালো। পেছনে থেকে আরেকজনকে সঙ্গে নিল। তারপর জন মিলে এগিয়ে গেল হিমবাহের দিকে। সেই কক্ষ, যেখানে হিমায়িত পদ্ধতিতে মাছ সংরক্ষণ করা হয়। আপাতত তাদের মূল উদ্দেশ্য সেখানেই। কয়েক মুহূর্ত পর তারা ফিরে এল। তবে এবার শূন্য হাতে নয়। একজনকে টেনে নিয়ে এসেছে সঙ্গে। লোকটি জমে কাঠ হয়ে গেছে। বরফের পিণ্ডের মতো নিথর। মাত্রই তাকে হিমবাহ থেকে বের করা হয়েছে। শরীরে রক্তের কোনো প্রবাহ নেই বলেই মনে হয়। অথচ এখনও শ্বাস চলছে। প্রাণটুকু টিকে আছে কোনো রকমে। হয়তো বেশি সময় সেখানে রাখা হয়নি, রাখা হলে এতক্ষণে নিশ্চয়ই নিথর হয়ে যেত। কক্ষের উষ্ণতার সঙ্গে হিমায়িত শরীরের সংঘাতে লোকটি কাঁপছে। দাঁতের দাঁত লেগে বিকট আওয়াজ তুলছে। ফারাজ স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল তার দিকে। মুখে কোনো অভিব্যক্তি নেই, শুধু ঠান্ডা, নিরাসক্ত দৃষ্টি। লোক দুটো পরে থাকা লোকটার দিকে এগিয়ে আসতেই ফারাজ হাত দিয়ে ইশারায় তাদের সরে দাঁড়াতে বলল। আইসক্রিমটাকে একটু গলতে তো দে। লোক ধীরে ধীরে সরে দাঁড়ায়। পরিবেশের ভারী নীরবতার মাঝে অভ্র এখনো নিশ্চল, নিঃশব্দ। তার চিবুক শক্ত হয়ে আছে। নাকে ক্রমাগত ধাক্কা দিচ্ছে মাছের কাঁচা পচা গন্ধ। বাতাসের আর্দ্রতাও চিটচিটে হয়ে উঠেছে। ঘামের সাথে মিশে এক অস্বস্তিকর আস্তরণ গড়ে তুলেছে গায়ের ওপর। কিন্তু ফারাজ, সে কিভাবে বসে আছে? ফারাজ তার হলস্টার থেকে কোল্ট পাইথনটা বের করে হাতে নিয়ে ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখল। দেশে আসার পর পিস্তল ছুঁয়ে দেখা প্রায় বন্ধই করে দিয়েছে সে। এসব কি ফেয়ার? উহু, মোটেই নয়। ফারাজ পিস্তলের দিকে গভীর মনোযোগ দিয়ে পড়ে থাকা লোকটাকে প্রশ্ন করল। এই যে চান্দু, তুমি যে বাটপারি করলে আমার সঙ্গে, এখন তোমার সঙ্গে কি করা উচিত বলো তো? হিউম্যান ফ্রাই করা উচিত কি? লোকটির দেহ ঠান্ডায় অবশ হয়ে আসছে। তবুও আতঙ্কের জ্বর তার শরীর বেয়ে ধাপে ধাপে চুইয়ে পড়ছে। আধনগ্ন দেহ কাঁপছে অবিরাম। হাড়ের ভেতরে বরফগুলা স্রোত বয়ে চলেছে। তার ফ্যাকাশে ঠোঁট কেঁপে ওঠে অস্ফুট শব্দ ফিসফিসিয়ে বেরিয়ে আসল কণ্ঠনালী ছুঁয়ে। স্যার, খো, মা করে দেন। ভূত, ল হয়ে ছে আমা। লোকটার স্বর জড়ানো, ভাঙা। যেন কোনো মৃতপ্রায় প্রাণীর শেষ শক্তিটুকু নিংড়ে নিচ্ছে জীবন ভিক্ষার জন্য। ঠান্ডার চেয়েও প্রবল শঙ্কা তাকে আচ্ছন্ন করে রেখেছে। অথচ সামনে বসে থাকা পুরুষটির মুখে এক টুকরো অনুকম্পাও নেই। ক্ষমা। ফারাজ মুখ বাঁকিয়ে হাসল। তাচ্ছিল্য মিশ্রিত সেই হাসি। অদ্ভুত সেই হাসির ধরন। হেরে কুদ্দুসের বাপ, এই হাফ ন্যাংটুর অপরাধের পাণ্ডুলিপিটা একটু পাঠ করে শোনাও তো। শালার জাঙ্গিয়াটা দেখেছ নি? ক্যালভিন ক্লাইন। এই নিঙ্গহারাম আমার নাম বেচে কি লেভেলের মাল কামিয়েছে ভাবা যায়। জাঙ্গিয়ার ব্র্যান্ডও ফুটপাত থেকে ক্যালভিন ক্লাইনে চলে গেছে। ফোনটা দাও তো কেউ, একটা চুচের পোস্ট দেই। অভ্র খানিকক্ষণ চুপ থেকে ভ্রুকুটি করে সুরে সুরে মিলিয়ে বলল। বুঝেন না ভাই, অল্প পানির মাছ বেশি পানিতে গেলে যা হয় আর কি। ফুটানি করে বেশি। অভ্র মুখ বাঁকিয়ে থেমে পুনরায় বলল। শালা ভাব ধরে গুলশান, ভেতরে ভেতরে গুলিস্তান। বাপরে ডাকে বাজান, ধুইয়া খায় মান সম্মান। ওয়াও, কিয়া কবিতা হে! এত চুন্দুল কবিতা পারো দেখেই তো বেটা তোমার বিয়ে হয় না। ধারাল, তোমার জন্য চুচের মার্কা একটা পোস্ট করতে হবে দেখছি। ফারাজ লোকটার সামনে ফারাজ ধীরে ধীরে এগিয়ে এল। তার বুটের নিচের শুকনো মেঝে চাপা পড়ে ক্ষীণ খসখসের শব্দ হচ্ছে। সে নিঃশব্দে দাঁড়িয়ে কিছুক্ষণ পরে থাকা লোকটিকে দেখল।
চোখে মুখে কোনো অনুভূতি নেই। লোকটা ভয় হেঁচড়ে পিছানোর চেষ্টা করল। তবে অধিক সময় ঠান্ডায় জমে থাকার কারণে হাত পা অবশ হয়ে গিয়েছে। নড়চড়ের একদমই শক্তি নেই। ফারাজ হাঁটু গেড়ে লোকটার সামনে ঝুঁকে বসল। পকেট থেকে লাইটার বের করে ধরিয়ে লোকটার গলার কাছটায় ছুঁয়ে দিতেই চিৎকার ছড়িয়ে পড়ল ঘরটায়। নিজেকে বাঁচানোর চেষ্টা করার জন্য অবশ হাত পা ছোড়াছুড়ি শুরু করল লোকটা। বাচ্চাদের মতো এসব করে পার পাবে না সাবিব। এত আকুতি করার আগে একবার ফারাজ এলাহির কথা ভাবা উচিত ছিল না। আমার নাম করে চাকরির কথা বলে কয়টা নারীকে বিদেশ পাচার করেছ শুনি চান্দু। সাবিব নিশ্চুপ। ফারাজের ঠোঁটে বিদ্রুপাত্মক হাসির রেখা ফুটে উঠল। নিস্তরঙ্গ ভঙ্গিতে সে উঠে দাঁড়াল। অথচ চোখের তারায় জ্বলে উঠল অনিস্ফুলিঙ্গ। আকস্মাৎ সে পায়ের তলায় চেপে ধরল সাবিবের গলা। চাপ বাড়তেই লোকটির কণ্ঠনালী থেকে অস্ফুট গোঙানির শব্দ বেরিয়ে আসল। একটা অসহায় পশুর আর্তনাদ যেন। ফারাজের ভ্রু কুঁচকে যায়। বিরক্তির ছায়া তার মুখে স্পষ্ট হয়ে উঠল। গম্ভীর কণ্ঠে সে ফিসফিসিয়ে বলে, জলদি বল। কিন্তু সাবিবের ঠোঁট কাঁপলেও শব্দ বেরোয় না। মৃত্যুর অন্ধকার তার শ্বাসনালী বেয়ে ক্রমশ নেমে আসছে। নিঃশ্বাস নিভে যাওয়ার শেষ মুহূর্তে ফারাজ পা সরিয়ে নেয়। যেন এ যাত্রায় সে কেবল সিদ্ধান্তের রূপরেখা টেনেই ক্ষান্ত। আসলে ফারাজ হয়তো আদৌ তাকে কিছু করত না। বহুবার সুযোগ দিয়েও আজ তার ধৈর্যের সীমা ছাড়িয়ে গেছে। সাবিব তারই লোক। দেশে থেকে কার্যক্রম চালায়। কাজ শব্দটি ব্যবহার করলেও প্রকৃতপক্ষে কাজের আড়ালে করে এক ঘৃণ্য অপরাধ। নারী পাচারের সঙ্গে জড়িয়ে পড়ছে সাবিব। অন্ধকার জগতের সেই কদর্য ব্যবসা, যেখানে জীবনের দামে বিক্রয় স্বপ্ন। তবে এসব বিষয়ে ফারাজের আপত্তি থাকার কথা ছিল না। কারো ব্যক্তিগত বিষয়ে নাক গলানো তার স্বভাবে নেই। কিন্তু যখন সেই অন্ধকার তার নামকে আবৃত করতে উদ্যত হয়, তখন কি চুপ থাকা চলে? 6 মাস ধরে সাবিব অসহায় নারীদের প্রলোভন দেখিয়ে বিদেশে পাচার করছে। প্রতিশ্রুতি দেয় স্বপ্নের মতো ভবিষ্যতের, অথচ বাস্তবে নিয়ে যায় এক বিভীষিকাময় বন্দিত্বের দিকে। শুরুর দিকে ফারাজ বিষয়টিকে গুরুত্ব দেয়নি, কিন্তু ক্রমশ তার নামকে জড়িয়ে কালিমালিপ্ত করার প্রয়াস বাড়তে থাকলে সে আর নীরব দর্শক হয়ে থাকতে পারেনি। কারণ ফারাজ তার নামকে কলুষিত হতে দিতে পারে না। কাউকেই সে এই সুযোগ দেবে না। সে টেবিলের ওপর রাখা টাইটানিয়াম জারটি হাতে তুলে নিল। ভেতরে টকবক করে ফুটছিল ফ্লুরোসিক অ্যাসিড। সাবিব আতঙ্কে খানিকটা পিছু হটতেই দুইজন লোক শক্ত হাতে তাকে চেপে ধরল। ফারাজ গুনগুন করে 90-এর দশকের একটা ইংরেজি ফোক গান গাইতে গাইতে ধীরে ধীরে জারটি কাত করল সাবিবের উরুর ওপর। ভেতরে খুব বেশি অ্যাসিড ছিল না। তবে যতটুকু ছিল ততটুকুই যথেষ্ট। প্রথম ফোঁটা বুক ছোঁয়া মাত্রই সাবিবের দম ফেটে গেল ভয়াবহ আর্তনাদে। শুরুতে এক মুহূর্তের জন্য কিছুই অনুভব হলো না। তারপরই চামড়ার নিচের স্নায়ুগুলোতে এক অস্বাভাবিক জ্বলুনি ছড়িয়ে পড়ল। ফুটতে থাকা পানির মতো চামড়ার স্তর গলতে লাগল। কয়েক সেকেন্ডের মধ্যে জায়গাটি কালচে হয়ে গেল। আর একটু পরে হালকা ধোঁয়া উঠতে শুরু করল। সাবিবের চিৎকার অসহনীয় হয়ে উঠল। যেন শরীর থেকে আত্মা ছিঁড়ে বেরিয়ে আসছে। কিন্তু তার মুখ চেপে ধরে রাখায় কেবল ভেতর থেকে গুমরে ওঠা বিকৃত গোমানি বের হলো। তার চোখ বিস্ফারিত। রক্তজ্বাল রঙের শিরাগুলো ফুলে উঠেছে আতঙ্কে। অ্যাসিডের প্রভাব মাত্র কয়েক মুহূর্তের মধ্যে আরও ভয়ঙ্কর হয়ে উঠল। যেখানে তরল ছিটে পড়েছিল সেই অংশের মাংস ধীরে ধীরে ক্ষয়ে যেতে লাগল। সাদা স্তর উন্মুক্ত হয়ে বেরিয়ে এলো। গলতে শুরু করল সেই স্থান। হাড় পর্যন্ত দেখা যাচ্ছিল। সাবিব একবার চাইল নিজের বুকের দিকে। নিজের মাংসের গলে যাওয়া অংশ দেখে তার শরীর শিউরে উঠল। সে কোনোভাবে হাত পা ছোড়ার চেষ্টা করলেই তার দেহ আরও শক্ত করে ধরে রাখা হলো। ঘরজুড়ে টকটকে পোড়া মাংসের গন্ধ ছড়াচ্ছে। ফারাজ তখনও গুনগুন করছিল। মুখে মৃদু হাসি। চোখে ছিল নির্মম সন্তুষ্টির পরশ। চারদিক ঘন অন্ধকারে ঢাকা। দূর থেকে ভেসে আসছে ট্রলারের গম্ভীর গর্জন। রাতের নিস্তব্ধতায় নদীর শস্য শব্দ কানে এসে ধাক্কা খাচ্ছে। নদী এখান থেকে বেশি দূরে নয়। সে কথা মনে করিয়ে দেয় বাতাসের আর্দ্র ঠান্ডা স্পর্শ। ধ্বংসস্তূপে পরিণত তালুকদার বাড়ির সামনে এসে থামল একটি কালো রঙের প্রিমিয়। গাড়ির ইঞ্জিন নিতেই মুহূর্তের জন্য নেমে এলো নিস্তব্ধতা। গাড়ির দরজা খুলে বেরিয়ে এলো এক লম্বা,
চওড়া যুবক। নিঃশব্দ পদক্ষেপে সে এগিয়ে গেল পুরনো জরাজীর্ণ গেটের দিকে। মোর্চে ধরা লোহার ফ্রেম ঠেলে সে ভিতরে ঢুকল। অন্ধকারের শীতল চাদরে মোড়ানো ভগ্নপ্রায় গৃহটির অভ্যন্তরে প্রবেশ করতেই দৃষ্টিতে এলো হারিকেনের ক্ষীণ শিখা। জ্বলে, নিভে, আবার জ্বলে ওঠে। মুয়াজ্জলের মাটির ঘরের বারান্দায় ঝুলে থাকা সে আলো প্রহর গুনছে। টিমটিম সেই ক্ষীণ দীপ্তিতে ছায়া নাচে দেয়ালের ফাঁকে ফাঁকে। যুবকটি ধীরপদে এগোল। পুড়ে ছাই হয়ে যাওয়া বিটেটির সামনে গিয়ে দাঁড়াল। স্থির দাঁড়িয়ে খানিকক্ষণ পরখ করল ধ্বংসের স্ক্রুপ। অতপর দৃঢ় পদক্ষেপে এগিয়ে গেল কবরস্থানের দিকে। চাঁদের আলোহীন রাত্রিতে কবরস্থান নিকষ আধারে নিমজ্জিত। মাথা উঁচিয়ে দাঁড়িয়ে থাকা প্রাচীন বৃক্ষেরা স্তব্ধ। যুবকটি এক দৃষ্টিতে তাকিয়ে থাকল। কবরস্থানটিকেও অন্ধকারের মধ্যে এক নজর পরখ করে মৃদু কণ্ঠে শুধাল, ইসরে, এত দূরত্ব আর মেনে নেওয়া যায় না। এবার দূরত্ব মেটানোর সময় চলে এসেছে। ক্যাডা তুমি? বৃদ্ধ মুয়াজ্জলের কণ্ঠস্বর পেতেই লোকটা পেছনে ফিরে তাকায়। ঘাড়ে হাত বুলিয়ে নিঃশব্দ হেসে জবাব দেয়, আমি কেউ না, তবে কারো মৃত্যু কারো বা শুভাকাঙ্ক্ষী। ফারাজ এক দৃষ্টিতে সামনের নিথর দেহটির দিকে তাকিয়ে রইল। শাবিবের শরীর রক্তে আকণ্ঠ নিমজ্জিত। ফারাজের সাদা শার্ট লাল স্রোতে প্লাবিত। ধীরে সিগারেট ঠোঁটে তুলল সে। নিঃশ্বাসে আগুন ধরিয়ে ধোয়ার দীর্ঘ রেখা ছড়িয়ে দিল বাতাসে। চোখ শুরু করে একপাশে তাকাল। গুলিটি বুকে বিদ্ধ হওয়ার পর শাবিবের মরণ আসতে খুব একটা দেরি হয়নি। ব্যথার আর্তনাদ পর্যন্ত করার সুযোগ পায়নি সে। যন্ত্রণায় ছটফট করার আগেই মৃত্যু তাকে আঁকড়ে ধরেছে। ফারাজের গুলি তার দেহের অবশিষ্ট নিঃশ্বাসটুকুও শুষে নিয়েছে। ওই যে অ্যাসিডে গলিত মাংসপিণ্ডের ওপরই গুলি চালিয়ে শাবিবকে মুক্তি দিয়ে দিয়েছে ফারাজ। রক্তাক্ত শ্বাসরুদ্ধ পরিবেশে ফারাজ স্থির স্থির ভঙ্গিতে লাশের কাছ থেকে সরে দাঁড়াল। এই লাশ কি করব ভাই? অভ্র জিজ্ঞেস করল। ফারাজ একটু চুপ থেকে বলল, বাড়িতে ওর বউ আছে না? পার্সেল করে বউয়ের কাছে পাঠিয়ে দিয়ে আয়। দিলে লাভ কি? স্বামীর এসব কাজের সঙ্গে সে নিজেও তো জড়িত ছিল। আচ্ছা। ফারাজ থামল, তারপর বলল, তাহলে পুলিশের সঙ্গে কথা বল। নিশ্চিত কর, খুনের দায় যেন ওর স্ত্রীর ওপরই বর্তায়। সবাই যেন জানে সে পরপুরুষের সঙ্গে পরকীয়ায় লিপ্ত ছিল। প্রেমিকের সঙ্গে মিলেই স্বামীকে হত্যার ষড়যন্ত্র করেছে। অভ্র সম্মতিসূচক মাথা নাড়ল। আচ্ছা। ফারাজ এবার নিজের শার্টের দিকে তাকাল। রক্তমাখা কাপড়ে নিষ্ঠুর শিল্পকর্মের ছাপ লেগে আছে। দীর্ঘশ্বাস ফেলে সে আবার বলল, পোশাক বদলাতে হবে। কালো শার্ট আর প্যান্ট পাঠিয়ে দে। অভ্র মাথা ঝুঁকিয়ে সাড়া দিলেও এবার তার কণ্ঠে কৌতূহল মিশল। এখন বাসায় ফিরবেন? উহু, আরেকটা কাজ তো বাকি। নদীর একেবারে পারে পাশাপাশি দুটি নৌকা বাঁধা। চারপাশ নিস্তব্ধ। কেবল পানি ছলাৎ ছলাৎ করে বয়ে যাচ্ছে। সিফাত নিঃশব্দে একটা কয়েল ধরিয়ে নৌকার একপাশে রেখে দেয়। পান চিবুতে চিবুতে সোহান কাগজ দিয়ে একটা ছোট্ট নৌকা বানাচ্ছে। হয়তো সময় কাটানোর অজুহাত খুঁজছে। হঠাৎ সিফাত নিচু স্বরে বলে ওঠল, ভাই, হে চইলা আসছে। মেঘে ঢাকা চাঁদের আলোয় চারপাশটা অদ্ভুত লাগছে। অন্ধকার, বাতিহীন, চাপা উত্তেজনায় ভরা। সোহান চোখ তুলে তাকায় না। তবু বুঝতে পারে কেউ এসে দাঁড়িয়েছে তার সামনে। লম্বা, চওড়া গড়নের এক লোক, যার মুখটা অন্ধকারে ঢাকা। সোহান তার চেহারা দেখতেও চায় না। দরকার নেই, সে জানে কে এসেছে। সোহান খানিকক্ষণ নীরব থেকে ধীর গলায় বলল, মেলা দেরি কইরা ফেলাইছ। তাও তো আয়লা। তোমার অপেক্ষাতেই ছিলাম। এই সিফায়তা, 2 কাপ সরওয়ালা মালায় চা আনো। সাহেবের কাপের স্বর একটু বেশি দিবার করিস। লোকটা তার পাশে এসে বসল। তারপর গলা খাকারি দিয়ে বলল, কি খবর জানতে চাও? সোহান কোনো প্রতিক্রিয়া দেখালো না। নদীর জলের দিকে তাকিয়ে রইল। সময়ের ভারী নীরবতা ভেদ করে সিফাত এসে হাজির হলো। হাতে ধোয়া ওঠা চায়ের পেয়ালা। সে 1 কাপ সোহানের দিকে বাড়িয়ে দিল। অন্যটি লোকটির হাতে তুলে দিল। লোকটি অন্যমনস্ক ভঙ্গিতে পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করল। অতি পরিচিত দক্ষতায় সিগারেট ঠোঁটে চেপে আগুন ধরালো। তারপর গভীরভাবে টান নিয়ে ধোয়ার কুণ্ডলি ছেড়ে দিল সন্ধ্যার বাতাসে। কয়েক মুহূর্ত নীরবতা বজায় রেখে চুমুক বসালো চায়ের কাপে। শীতল স্বরে বলল, জলদি বলো, কেন ডেকেছ? কি খবর জানতে চাও? সোহান চোখ তুলে তাকায়।
কণ্ঠস্বর তার স্থির, কিন্তু ভিতরে অস্থিরতা দোল খাচ্ছে। চিত্রার খবর জানবার চাই। আর কতকাল তারে নিজে দেখবা? এইবার আমাগরেও সুযোগ কইরা দাও। লোকটা মৃদু হাসল, বলল, সময় হোক। এখনো তো নিজেই ভালো করে দেখতে পারতাম না। আমার কাজ শেষ হলে চিত্রার সান্নিধ্য তুমি অবশ্যই পাবে। সোহান গম্ভীর গলায় বলল, খালি তোমার লইগা এখনো সংযম দেখাইতেছি, নাইলে কবেই কাম সাইরা ফেলতাম। দেখো, শোভানের মায়া মানুষের প্রতি অত নজর নাই। তবে ওই মায়ার যেই রূপের বর্ণনা শুনতাছি তাতেই তো দেখার স্বাদ জাগতাছে। তার থেকে বেশি কিছু না। আমার মতো পাপিগো কাছে সৌন্দর্যের মূল্য নাই। আমরা সৌন্দর্যরে নিলামে তুলি। আমাদের জন্য রূপ বিলাসিতা না, ব্যবসার পণ্য। আমরা সৌন্দর্য বেচা পেট চালাই। লোকটি মাথা নেড়ে বলল, চিত্রা কেবল সুন্দরী নয়, সে দহন সুফিতা। আগুনের মতো তার রূপ। সময় হলে তাকেও সরবরাহের তালিকায় যুক্ত করা হবে। আগে তো দেখি, ছুঁই, কাছে যাই। সোহান কাঁধ ঝাঁকিয়ে বলল, কাছে যাইতে গিয়া প্রেমে পইরা যায় না। প্রেম ধ্বংস করার অস্ত্র। এই অস্ত্রের গর্দান পরলে জীবনরে একেবারে পিষা মারব। দূরের কোনো লঞ্চের নেভিগেশন বাতির আলো হঠাৎ করেই লোকটির গায়ে পড়ল। মুহূর্তমাত্র স্থায়ী হয়ে মিলিয়ে গেল অন্ধকারের অতল গহ্বরে। ক্ষণিকের জন্য শোভানের দৃষ্টি আটকে গেল লোকটির পরিধেয় কালো শার্টের উপর। পরক্ষণেই সে দৃষ্টি ফিরিয়ে নিল। লোকটি আর বসে রইল না। এখানে নির্বিকার বসে থেকে মুহূর্ত ক্ষয় করার অবকাশও নেই তার কাছে। সে ধীর পদক্ষেপে উঠে দাঁড়াল। চারপাশের কালোত্তীর্ণ অন্ধকার তাকে আপন শূন্যতায় আহ্বান জানাচ্ছে। সে শোভানের দিকে হাত বাড়িয়ে শক্ত সংক্ষিপ্ত করমর্দন করল। গম্ভীর গলায় বলল, উঠলাম। সোহান নির্বিকারভাবে মাথা নাড়িয়ে সম্মতি দিতেই লোকটি উঠে দাঁড়ায়। দৃষ্টির সীমানা ভেদ করে ধীর পদক্ষেপে এগিয়ে যায় অন্ধকারের অন্তহীন গহ্বরে। এক মুহূর্তের মধ্যেই তার অস্তিত্ব মিলিয়ে যায় রাতের অতলে। শোভানের গভীর নিঃসীম কালো চোখ দুটি স্থির দৃষ্টিতে চেয়ে থাকে লোকটির অদৃশ্য হয়ে যাওয়া পথে। কিন্তু সেখানে কেবল ঘন কালো আবরণ। সেখানে দেখার কিছু নেই, থাকার কোথাও নয়। প্রকৃতি তার সন্ধ্যার শোক চাদর বিস্তার করে রেখেছে সেখানে। রোশান বাড়ির প্রবেশপথে পা রাখতেই চিত্রার সঙ্গে মুখোমুখি হল। আয়শা ও মিতালিও চিত্রার পাশে দাঁড়িয়ে। চিত্রা এক মুহূর্ত ইতস্তত করলেও অবশেষে বিনীত ভঙ্গিতে সালাম জানাল। এ বাড়ির মানুষদের সঙ্গে তার খুব বেশি কথা হয়নি এখনো। কোথাও একটা অদৃশ্য দূরত্ব গেঁথে আছে। এক ধরনের অস্পষ্ট বিচ্ছিন্নতা, যা চিত্রাকে কুয়াশার মতো আচ্ছন্ন করে রেখেছে। তার এই নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে হয়তো আরও সময় লাগবে। স্কুল জীবনেও সে ছিল নিঃসঙ্গ। সহপাঠীদের জটলায় মিশে যাওয়ার ক্ষমতা তার ছিল না। ক্লাসের নির্জন এক কোণে বসে দিন পার করত, বন্ধু বলে কেউ কখনো ছিল না। চিত্রা কালো ওড়নাটার প্রান্ত আরও শক্ত করে মাথায় জড়িয়ে নিল। রোশান চিত্রার দিকে সরু চোখে তাকিয়ে জিজ্ঞেস করল, কোথায় গেছিলা? চিত্রার কণ্ঠ ক্ষীণ, ভায়া, এই তো একটু বাগানে গিয়েছিলাম। রোশানের গলার স্বরে অনুকম্পার ছিটেফোঁটাও নেই। এই বাড়ির আশপাশে বন জঙ্গলের অভাব নাই। রাতের বেলা সুন্দর মায়াদের এভাবে একা ঘুরিরা বেড়ানোর শোভা পায় না। আমি ঘরে যাচ্ছি। হুম। রোশান একবার আয়েশার দিকে দৃষ্টিপাত করল। খানিকক্ষণ নীরব থেকে ব্যঙ্গ মিশ্রিত গলায় জিজ্ঞেস করল, তুমি আবার কে? নতুন কামের মায়া। আয়েশার মুখে নির্লিপ্ততা। স্থির কণ্ঠে উত্তর দিল, জি। আমি হলাম আশা। ম্যাট্রিক ফেল। পকেটমার স্পেশাল। রোশানের চোখের পলক নরল। মেয়েটির নির্লজ্জ স্বীকারোক্তি তাকে সামান্য বিস্মিত করেছে। তবে মুখে সে বিস্ময়ের লেশমাত্র প্রকাশ করল না। পরিমিত স্বরে বলল, এত গুণ নিয়ে এই বাড়িতে আইলা কেমনে? চিত্রা আর ফারাজ ভাইয়ের নেয়ামত। আয়েশা এবারও নির্লিপ্ততার স্বরে উত্তর দিল। রোশান একটুও প্রতিক্রিয়া দেখাল না। তার গায়ে জড়ানো কালো চাদরটা একসটকায় সামলে নিয়ে নিচু স্বরে বলল, নিয়ামতের কারণে যেন আবার ক্লান্ত না চইলা আসে। কথার তীক্ষ্ণতায় আয়েশা মুহূর্তের জন্য থমকে গেল। তাকে কিছু বলার সুযোগ দেওয়ার আগেই রোশান বাড়ি থেকে বেরিয়ে যায়। চিত্রা রোশানের যাওয়ার পথে একবার তাকায়। রোশান দৃষ্টির আড়ালে চলে গেলে চিত্রা ঘরের ভেতরে প্রবেশ করল। ভেতরে মোহনা, নীলু এবং নদী বসেছিল। নদী তখন নীলুর হাতে মলম লাগিয়ে দিচ্ছিল। ব্যথায় নীলু বারবার ছ্যাঁতো করে উঠছিল।
তবু মুখে কোনো অভিযোগ নেই। নদী এক মুহূর্ত চুপ করে রইল। তারপর দীর্ঘশ্বাস ছেড়ে বলল, নীলু কেন করো এসব? তুমি ওরে চেনো না। এলাহি বাড়ির মায়া হইয়া কেমন কইরা এসব ভুল করো? মন রে বুঝাইতে চাই ভাবি, পারি না। মন তো বুঝে না। আপনার যত্ন কইরা লালন করা স্বপ্ন যদি অন্য কেউ কায়রা নেয় তাহলে কেমন লাগব? নদী গভীর এক নিঃশ্বাস ফেলে নিস্তব্ধ হয়ে গেল। তার আবার স্বপ্ন। স্বপ্ন শব্দটি বাড়ির বাতাসে বিলীন হয়ে গেছে বহু আগে। তার অস্তিত্ব কেবল নীলুর মতো কিছু বোকার হৃদয়ে রয়ে গেছে, যারা এখনো অনুভব করতে চায়, এখনো আশায় বুক বাঁধে। ঘরের কোণে মোহনা মনোযোগী ভঙ্গিতে রুমানার মাথায় বিলি কাটছে। আঙুলের স্পর্শে ক্লান্তি মোচনের চেষ্টা। চিত্রাকে বাহিরে থেকে আসতে দেখে রুমানা ভ্রু কুঁচকায়। আরে বৌমা, তুমি রাইত কইরা বাহিরে থেইকা কেন আসতাছ? কই গেছিলা? কোথাও না, এখানে ছিলাম। আচ্ছা, আসো এদিকে আহো, আমার কাছে আয়সা বসমা। রাত 9টার দিকে বাড়ি ফিরল নিহান। বাহিরে তখন বাতাসের দাপট বাড়তে শুরু করেছে। বৃষ্টি নামার আগমনী বার্তা স্পষ্ট। সদর গেট অতিক্রম করতে আচমকা ছোট্ট এক শিশু তার সঙ্গে ধাক্কা খায়। বাচ্চাটির পরনে ধুলো মাখা একটি হাফ প্যান্ট, গায়ে সাদা স্যান্ডো গেঞ্জি। নিঃশ্বাসের সঙ্গে সঙ্গে নাক থেকে সর্দি গড়িয়ে পড়ছে। ভারসাম্য হারিয়ে প্রায় পড়েই যাচ্ছিল। কিন্তু নিহানের হাত দ্রুততার সঙ্গে তাকে ধরে ফেলে। আরে বাবু! নিহান আশ্চর্য হয়ে একবার চারপাশে তাকায়। তোমার আব্বু কোথায়? জানি নে। নিহান জানে, এই বাচ্চাটি মালির ছোট ছেলে। বিরক্তিতে তার ভ্রু কুঁচকায়। এমন বৈরী আবহাওয়ায় এত রাতে কেউ বাচ্চাকে এভাবে ছেড়ে দেয়? আশেপাশে মালির অস্তিত্ব না পেয়ে সে পকেট থেকে ফোন বের করে কল করতে উদ্যত হয়। ঠিক তখনই দ্রুত পায়ে এক কিশোরী ছুটে আসে। ছেলেটিকে এক ধমক দিয়ে কোলে তুলে নেয় সে। বলে, বেশি খারাপ হয়ে গেছস? কি সাহস একা একা বাইরে চইলা আসুস? খারা, কাকে আম্মারে কইতাছি। নিহান ফোন করার প্রয়োজন বোধ করল না। একবার মেয়েটির দিকে তাকালো। তার পরনে সবুজ রঙের একটি ফ্রক, চেহারায় কৈশোরের ছাপ স্পষ্ট, বয়স বেশি নয়, তবে উচ্চতায় লম্বা। তবে এসব নিয়ে নিহান মাথা ঘামায় না। সে ঘরের ভেতর ঢোকার জন্য পা বাড়াতেই হঠাৎ কাঁধে কারো হাতের স্পর্শ অনুভব করে। ঘাড় ঘুরাতেই দেখল জুনায়েদ এলাহিকে। কি বাজান, এখানে দাঁড়িয়ে আছো কেন? কণ্ঠে স্বভাবসুলভ নরম। নিহানের দৃষ্টি আবারও মেয়েটির দিকে চলে যায়। ততক্ষণে সে অনেকটা দূরে চলে গেছে। তার দৃষ্টির অনুসরণে জুনায়েদ এলাহিও ওদিক তাকান। কিছুক্ষণ নীরব থেকে প্রশ্ন করেন, ওইখানে কি দেখছো? না, কিছু না। ওই মেয়েটাকে আগে দেখিনি। যাই হোক, বাসায় চলুন। জুনায়েদ এলাহি হালকা মাথা নাড়েন। দুজন একসঙ্গে বাড়ির ভেতর প্রবেশ করে। বাহিরে তখনও দমকা হাওয়া। বৃষ্টি এলো বলে। রুমানা অনেক আগেই নিজ কক্ষে প্রবেশ করেছেন। রাতের আহার প্রস্তুত করতে নদী রান্নাঘরে ব্যস্ত। আর ফারিয়া একবার নিচে নামলেও নিহান আসার সঙ্গে সঙ্গেই ঘরে ফিরে গেছে। খাবারের সময় হলে তবে আবার আসবে। চিত্রাও রুমে চলে গিয়েছে। কি নাকি কাজ আছে। নীলুর শারীরিক ও মানসিক অবস্থা বিচলিত। এমনিতে সে চিত্রাকে কখনো সহানুভূতির চোখে দেখেনি, আর আজকের ঘটনার পর তো তার মন আরো বিদ্রোহী হয়ে উঠেছে। ভাবি বলেন না কি করলে ফারাজ ভাইকে পাবো? আমি যে আর সহ্য করতে পারতাছি না। মোহনার কাঁধে মাথা রেখে নীলু হাউমাউ করে কেঁদে ওঠে। তার চোখের কোণে জমে থাকা নোনা জল থরথর করে কাঁপছে। হঠাৎ পেছনে থেকে এক সুরেলা পরিচিত কণ্ঠস্বর তার কান্নার গতিকে থামিয়ে দিল। কালো মানিক হাত পেতেছে। চাঁদ ধরিতে চায়। বামুনকে আর হাত বাড়ালে চাঁদের দেখা পায়। মোহনা দ্রুত পিছন ফিরে তাকালো। দরজার চৌকাঠে দাঁড়িয়ে আছে ফারাজ। তার পাশে অভ্রনীল সরকার, মানে অভ্র। ফারাজের চোখে সেই চিরচেনা ব্যঙ্গ। ঠোঁটের কোণে অবহেলার এক চিলতে হাসি। নীলু এক পলক তাকিয়ে থাকল। তারপর দ্রুত চোখ মুছে নিল। ফারাজ ধীর পায়ে এগিয়ে এলো। এক হাত প্যান্টের পকেট গুজে দাঁড়ালো। নীলু আর তার মধ্যকার দূরত্ব মিনিমাম 1 হাত। এই যে তেঁতুল গাছের ডাইনি আফা। আর কতকাল অন্যের স্বামীর দিকে বদনজর দিবেন? কোন দিন না জানি আপনার নজরের কারণে আমার পেট খারাপ হয়। নীলু জবাব দেয় না। তবে তার বদলে মোহনা নীরের কণ্ঠে বলে উঠল, আর কতজনকে কষ্ট দিবে ফারাজ? ফারাজ ভ্রুকুটি করল।
ঠোঁটের কোণে সেই অমর ব্যঙ্গচিহ্ন ফুটে উঠল। ভাবি কোন ধরনের কষ্টের কথা বলছেন? না মানে কষ্টের তো বিভিন্ন ধরন আছে। এই ধরেন কোষ্ঠকাঠিন্যতা নিয়ে বাথরুমে গেলেও কিন্তু কষ্ট হয়। আপনি কি তেমন কিছু মিন করছেন? মজা করছো? উহু, ছাহো, ওইসব ছোটলোকি কারবার। এই মশারি ভাবি, অনেক ক্ষুধা লেগেছে। ফ্রিজে কলিজা ভুনা আছে না? একটু বের করে ভুনা করেন না। আর মশারি ভাবি বলে ডেকেছি বিধায় রাগ করবেন না। কি করব বলেন? মশারির মতো কি সব পড়ে থাকেন সবসময়? তবে আরো লাগলেই বলবেন কিন্তু। আমার ঘরেটাও দিয়ে দিব। আমার আবার অনেক বড়। আই মিন মন। নীলু গলায় জমে থাকা লোনাজল গিলে ফারাজের দিকে তাকাতেই ফারাজ গভীর এক নিঃশ্বাস ছাড়ল। তোকে তো কেবল হালকার ওপর ঝপসা ট্রেলার দেখিয়েছি। ব্লকবাস্টার সিনেমা কিন্তু এখনো বাকি। সো বি কেয়ারফুল। ফারাজের কণ্ঠস্বরে হুমকির সূক্ষ্ম রেখা ফুটে উঠল। সে খানিক থেমেই শীতল স্বরে বলল, যাই হোক খুব জলদি বউটাকে আবার বিয়ে করব। আবার বাসর করব। আর বাসর সাজাবি তুই আর আমার প্রাণপ্রিয় মগজহীন মশারি ভাবি। নীরুর মুখ পাংশুটে হয়ে গেল। মোহনা স্থির। সে এসবের অবস্থ। ফারাজ এক ঝটকায় নিজের ব্লেজার খুলে হাতে নিল। তারপর অভ্রর দিকে তাকিয়ে মাথা ঝাঁকাল। অতিথিকে নিয়ে গেস্ট রুমে যা। আমি একটু পরে আসছি। মোহনার কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়ে। অতিথি? ফারাজ অতিথির কথা বলল। কিন্তু এই অতিথি আবার কে? কে আসছে? ফারাজ কক্ষে প্রবেশ করতেই চিত্রার অবয়ব দৃষ্টিগোচর হয়। সে বিছানায় উপর হয়ে শায়িত। দু পা অলস ভঙ্গিতে শূন্যে উত্তোলিত। গভীর মনোযোগে সংবাদপত্র পাঠে নিমগ্ন। ফারাজ গলাধকরণ করল। কণ্ঠনালী শুষ্ক মরুভূমির বালুকনায় রুদ্ধ হয়ে আসছে। এমন একটি দৃশ্যের সম্মুখীন হয়ে আত্মসংযম রক্ষা করা তার পক্ষে আদৌ সম্ভবপর হবে তো? ফারাজের হৃদয়ের গভীরে সুপ্ত কোন আকাঙ্ক্ষা অগ্নিস্ফুলিঙ্গের মতো জ্বলে উঠছে। সেই অনুভূতিকে সম্বরণ করার প্রয়াস নিদারুণ ক্লেশসাধ্য হয়ে উঠছে তার জন্য। ফারাজ নিঃশব্দে এগিয়ে এসে চিত্রার কেশরাশির ভেতর আঙুল চালিয়ে দেয়। নরম, কোমল অন্ধকার স্পর্শে শিহরিত হয়ে ওঠে। মুহূর্তেই চিত্রা চমকে উঠল। দ্রুত ফিরে তাকিয়ে কঠোর কণ্ঠে বলল, এই বেডা, ভয় পেয়েছি না? ফারাজ গভীর চোখে চিত্রার দিকে চেয়ে বলল, বেডা কি হুম? নিঃশ্বাস হই তোমার। আমাকে ছাড়া এক মুহূর্ত টিকতে পারবে না বিবিজান। চিত্রার সঙ্গী সঙ্গী সোজা হয়ে বসল। বুকের ওপর থুথু দিয়ে রাগী চোখে ফারাজের দিকে তাকালো। দৃষ্টিতে বিদ্যুৎ ঝলকাচ্ছে। ফারাজ সেই তীক্ষ্ণ দৃষ্টিকে উপভোগ করল। নিজের ঘাড়ে হাত বুলিয়ে হালকা হেসে বলল, এই বউ, তুমি অ্যালকোহল নাকি তোমার মধ্যে অ্যালকোহল? কি এমন নেশা তুমি? শালার এই নেশা আমার কাটতেই চায় না। চিত্রা ব্রু কুচকে বিরক্তির সুরে বলল, আপনি দূরে যান। বেয়াদোত্তীর্ণ গাঁজা খেয়ে এসে এখন উল্টোপাল্টা বকছেন। ফারাজ একপাশে মাথা কাত করে তাকায়। ঠোঁটে চাপা হাসি। ছি, এমন ছোটলোকি কথাবার্তা কই থেকে শিখো? তোমার মুখে রোমান্সের ভাষা মানায়। আমার সঙ্গে ওই ভাষাতেই কথা বলবে। দেখুন আমি ছোট বলে আমাকে যা ইচ্ছে তাই বলতে পারেন না। তোমাকে বড় বানানোর জন্য আমি তো আছি। শার্টের বোতাম খুলতে খুলতে ধীর পদক্ষেপে এগিয়ে আসে সে। চিত্রা তৎক্ষণাৎ দু কদম পেছনে সরে যায়, ভয় আর সতর্কতার মিশেলে বলে ওঠে, কাছে আসবেন না দারাজ এলাচি। আবুলের নাতনি তুমি দেখি ভালো হবা না। আমার নামটারে একেবারে আরআইপি করে দিয়েছ। সঙ্গী সঙ্গেই চিত্রার কবজি আঁকড়ে ধরে নিজের কাছে টেনে নেয় ফারাজ। চিত্রা তীব্রভাবে ছটফট করে মুক্তি পাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা চালায়। তাতে কাজ হয় না। ফারাজ একটুখানি ঝুঁকে এসে চাপার স্বরে বলে, এত যে ছটফট কেন করো ময়না? আমার সঙ্গে পেরে উঠবে। সাইজে তো 5 ফুট 4। কোন সুবুদ্ধি নিয়ে 6 ফুট 4-এর একটা পুরুষের সঙ্গে লাগতে আসো? আমার কাছে পৌঁছাতে হলেও তো মই ব্যবহার করতে হবে। চিত্রা প্রচণ্ড বিরক্ত। সে ঠোঁট চেপে জবাব দেয়, ঘোড়ার ডিম। ফারাজ থমকে দাঁড়ায়। অপলক দৃষ্টিতে চিত্রার দিকে তাকিয়ে থাকে। সেই চোখের গভীরে কি এক অভাবনীয় নেশা লুকিয়েছিল। চিত্রা শ্বাস নিতে ভুলে গিয়ে কাপা কণ্ঠে বলল, এই দেখুন। দেখাও। উফ, আপনি যে কোন চোখে আমাকে দেখছেন আমি কিন্তু তা ভালো করেই বুঝে গিয়েছি। দূরে থাকেন সাবধান। আপনি আমা কে? বাক্য শেষ হওয়ার আগেই ফারাজ দ্রুত তর্জনী ঠোঁটের ওপর এনে চুপ করিয়ে দেয় চিত্রাকে।
সেই স্পর্শে বিদ্যুতের ঝলকানি খেলে যায় চিত্রার শিরায় শিরায়। ফারাজ হাসে, গভীর, প্রলুব্ধ করা এক হাসি। তারপর মৃদু স্বরে গেয়ে ওঠে, আমি নষ্ট চোখে নষ্ট মনে দেখি তোমারে। মন আমার কি চায় বুঝায় কেমনে। ফারাজের কণ্ঠস্বরে ঘোর লাগানো মায়া, যা মুহূর্তেই চারপাশের বাস্তবতাকে বিলীন করে দিতে পারে। কিন্তু সেই মার আবরণ ভেদ করে হঠাৎই কক্ষের দরজা ধাক্কা দিয়ে খুলে যায়। প্রবল বিকট স্বরে কেউ একজন গর্জে ওঠে, হেন্ডু জানস হোয়াই ইউ চিপকাচিপকি অন্য ছ্যামরি, ইউ কালি মাই আন্ডারস্ট্যান্ড। ফারাজ বিরক্তিতে একবার ঘাড় ঘুরিয়ে তাকায়, চোখের কোণে বিরক্তির ছাপ। মুখ থেকে একটা অসম্পূর্ণ চ জাতীয় শব্দ বেরিয়ে আসে। তারপর দীর্ঘশ্বাস ফেলে বলে, শালার দরজাটার ছিটকিনি, তোকে আমার লাগাতে কেন মনে থাকে না। জমেলা ঝড়ের বেগে ফারাজের দিকে যেয়ে আসে, বিক্ষিপ্ত আবেগে দুহাত প্রসারিত করে। ফারাজ মুহূর্তের ভেতর চিত্রার আড়ালে গিয়ে বলে ওঠল, এই মাতারি দূরে থাক, কাছে আসবি না। বউ বিনা কেউ কাছ হেলে পেছনে চুলকায়। চিত্রা নির্লিপ্ততা ভঙ্গিতে একপাশে সরে দাঁড়াল, কটাক্ষ ভরা কণ্ঠে বলল, আরও দরজা খুললে রোমান্স করুন। খুশি হয়েছি। এই যে মিস, এই ধরুন আপনার হেন্ডুকে। হেন্ডুর কারেন্ট বেশি, একটু কমিয়ে দেন তো। ফারাজের কণ্ঠ শুকিয়ে আসে। সে সংযম ধরে রেখে চিত্রাকে উদ্দেশ্য করে বলল, শয়তাননি তুই আমার বউ নাকি দুশ্মন। স্বামীর যৌবন বুড়ির হাতে তুলে দেস। সরমভ্রম তো বাথরুমের পানির সঙ্গে গুলিয়ে খাইছিস খাটাস ছ্যামড়ি। চিত্রার মুখ ভেঙচি কাটে, সামনের থেকে সরে গিয়ে জমেলার জন্য পথ ছেড়ে দেয়। জায়গা পেয়ে বৃদ্ধা উচ্ছ্বসিতভাবে ফারাজের দিকে দৌড়ে আসে। অথচ পরমুহূর্তেই ফারাজের বজ্রকঠিন স্বরের ধমকে থমকে যায় সে। মাতারি, তোর নাম জমেলা না রেখে ঝামেলা রাখা দরকার ছিল। দূরে থাক বুড়ি। আমার কারেন্ট লাড়া দিতে এলে একেবারে লড়ে যাবি বলে দিলাম। কথাখানা মাথা হোক আর যেখানেই হোক ঢুকিয়ে রাখো। নায়া কারেন্ট বেপি এভাবে নো বোলিং। ইউ আমার বালফ্রেন্ড, মাই প্রেমিক। ইউ দূরে বুইং হলে মুই তোর ডাই হয়ে যাব। আর হোয়াই ইউ কল মি বুড়ি? আই এম 5 বছরের বিউটিফুল গার্ল, ইউর প্রেমিকা। ফারাজ ফুঁসতে থাকে, মুখের রেখায় স্পষ্ট বিরক্তি ফুটে ওঠে। নিজেকে নিয়ন্ত্রণ করে বলল, ইসরে বুড়ির মারাত্মক কিরমি উঠেছে দেখি। আমারে বুড়ি কুদ্দুসের বাপ পাওনি। তোমার সঙ্গে দাঁড়ানোর জনটাই তো লোড নিতে পারে না। ঘন্টা না যেতেই জ্বর চলে আসে। আর তুমি কোন ছাগলের চকলেট ফ্লেভার? ইউ যেই চকোলেট ফ্লেভার পছন্দ করো, মুই ওইরা। জমেলা এবার ফারাজের দিকে হাত বাড়িয়ে দেয়, কিন্তু ফারাজ সজোরে এক ধাপ পেছনে সরে পুরায় বলল, ধরার কাজ তো আমার। তুমি কেন ধরছো 5 বছরের বিউটিফুল বুড়ি? ফারাজ এই বলে এক ঝটকায় নিজের শার্ট খুলে বিছানায় ছুঁড়ে ফেলে। অনেক বেশি দেখার কিরমি উঠছে তাই না? নে দেখ, কত দেখতে পারস মাতারি দেখ। এই চিত্রাঙ্গনা, তুমি রুম থেকে বের হও। আউট। বুড়ির কিরমি কতখানি তা আজকে দেখে ছাড়ব। ফারাজ, বেশি হয়ে যাচ্ছে না? কথায় কথায় জামাকাপড় খুলতে হবে কেন? না দেখালে ভালো লাগে না। ফারাজ ঘাড় কাত করে চিত্রার দিকে তাকিয়ে সজোরে একটা ধমক দিয়ে বলল, জাস্ট আউট। চিত্রা ধমকে কিছু আসে যায় না। সে গম্ভীর শ্বাস ফেলে, মুখে কুঞ্চিত ভ্রুর ছায়া, মনে ঘূর্ণিঝড়। আয় আল্লাহ, এই লোকের একটুও লজ্জা নেই। জমেলার দাদির যে মানসিক সমস্যা আছে তা জানা সত্ত্বেও কি এমন নাটকীয়তা জরুরি ছিল? ফারাজ এবার নিজেই জমেলার দিকে এগিয়ে আসে, কিন্তু হঠাৎই বৃদ্ধা থমকে দাঁড়ায়, কাপা কাপা স্বরে বলে, আল্লাহ গো, আমি এখানে কেমনে আইলাম? ফারাজ ভ্রু উঁচিয়ে তাচ্ছিল্যের স্বরে বলে, কেন জানো না? তুমি তো নিজেই আমার কাছে কিরমি দূর করার জন্য নাচতে নাচতে চলে এসেছো। ঝামেলা না মানে জমেলা চোনাপাখি। জমেলা কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে থাকে। চিত্রা দ্রুত বিষয়টি সামাল দেওয়ার জন্য বলল, কিছু না দাদু, আপনি নিচে যান, আয়েশা আপনাকে খুঁজছে। জমেলা আর কিছু না বলে ধীর পায়ে দরজার দিকে এগোয়। দরজা বন্ধ হতেই ফারাজ বিদ্যুৎবেগে ছিটকিনি এঁটে দেয়। তারপর দৃঢ় পদক্ষেপে চিত্রার দিকে এগিয়ে আসে। তার চোখে শীতলতা। তোমাকে আউট বলেছিলাম, শুনতে পাওনি? আউটের বাংলা জানি না, তাই দাঁড়িয়েছিলাম। চিত্রা মুখ বাঁকিয়ে বলল, ও আচ্ছা, জি, কাম। এই বেডা কাছে ডাকো কেন? ইংরেজি শিখাবা নাকি? আমি ইংরেজি জানি। লাভ ইউ, হেট ইউ, ফাক ইউ। ফারাজ বড় বড় চোখ করে চিত্রার দিকে তাকায়।
তওবা করে করে বলে, আস্তাগফিরুল্লাহ। এই জমজমের পানিটা কইরে। শালার আগুন সুন্দরীর আগুন বেড়ে গেছে দেখি। পানি ছিটিয়ে আগুন বন্ধ করতে হবে। তৃতীয় তলায় অবস্থিত অতিথিশালা। সচরাচর সেখানে পদচারণা ঘটে না। কেবল অতিথি এলে সাময়িক আনাগোনা হয়। এতদিন অভ্র নিচতলার কক্ষে অবস্থান করেছিল, যদিও সে কক্ষটি তার পছন্দসই ছিল না। অবশেষে ফারাজকে অনুরোধ করে সে অতিথিশালার একটি কক্ষ উন্মুক্ত করিয়েছে। তদুপরি সে আর একাকী নেই, নতুন অতিথিরও আবির্ভাব ঘটেছে, যার জন্য পৃথক একটি কক্ষ বরাদ্দ করা হয়েছে। ফারাজ নিজ দায়িত্বে কক্ষসমূহ সুসজ্জিত করার ব্যবস্থা গ্রহণ করে আয়েশা আর মিতালিকে পাঠিয়েছে তৃতীয় তলায়। কক্ষ দুটো পরিপাটি করার নির্দেশ দিয়েছে। অভ্র স্নান শেষে কক্ষে প্রবেশ করতেই নজর কাড়ল আয়েশার ওপর। সেই নিপুণ হাতে বিছানার চাদর টান টান করছে, প্রতিটি ভাঁজ নিখুঁতভাবে মেলাচ্ছে। নীরবে অবলোকন করল দৃশ্যটি। অভ্র এক মুহূর্ত দাঁড়িয়ে রইল, তোয়ালে দিয়ে চুল মুছে তা কাঁধে ঝুলাল। তারপর বলল, একটা ময়লাও যেন না পাই গোয়ালি। দেখুন আমার সুন্দর একটা নাম আছে, তাতে আমার কি? জলদি কাজ শেষ করো গোয়াফা। ওমা, আপনি এত সুন্দর করে কোথাও বলতে জানেন। সুন্দর করে আরো অনেক কিছু করতে পারি। করব। অগ্রতির পদক্ষেপে আয়েশার দিকে অগ্রসর হলে সে চমকে ওঠে। পলকেই তার সমস্ত অস্তিত্ব সংকুচিত হয়ে আসে। অনিশ্চয়তা ও শঙ্কার আবরণে আবৃত হয় চেতনা। অভ্রের নৈকট্য অনুভব করতে সে স্বতঃস্ফূর্তভাবে চোখ মুদে নেয়। কিন্তু মুহূর্ত কয়েক অতিবাহিত হওয়ার পরও নিরবচ্ছিন্ন নীরবতা বিরাজমান। কোনো অপ্রত্যাশিত স্পর্শ অনুভূত হয় না। শ্বাসরুদ্ধ সময়ের অবসান ঘটিয়ে আয়েশা দ্বিধাগ্রস্ত ভঙ্গিতে চোখ মেলে তাকায়। অভ্রটি শার্ট পরে বোতাম লাগাচ্ছে। কলার ঠিক করে চুলে হাত বুলিয়ে ঝাড়ু হাতে দাঁড়িয়ে থাকা আয়েশাকে উদ্দেশ্য করে বলে, শালার মেয়ে মানুষ যে কি পরিমাণ আবেগী! এই বন্ধুদের এত আবেগ আসে কই থেকে? তুই কি ভাবছিস গোয়ালি, আমি তোর দিকে এগিয়ে যাব? তুই চোখ বন্ধ করবি, তারপর আমি তোকে চুমু খাবো। আর তুই পরে চুমুকে ধর্ষণ বানিয়ে আমাকে জোর করে বিয়ে করবি। মেয়ে তোর মাথায় গো ভরপুর। গুলের ব্যবসাটা কবে শুরু করবি? আয়েশার রাগে ঠোঁট উল্টায়। মন চাইছে নিজের মাথায় একটা বাড়ি মেরে বাঙ্গির ঝোল বের করতে। আসলেই তো সে কেন চোখ বন্ধ করেছিল? ছি লজ্জার বিষয়। কিন্তু নিজের সম্মান ধরে রাখতে হবে। এই যে জীবনে এত পকেট মেরেও তো কখনো সম্মান হারা হয়নি সে। আর শেষে কিনা এই মুখলেসের কাছে হার মানাবে? উহু! আয়েশা গর্জে ওঠে, শালা তুই কর ওই বংচুং ব্যবসা। রগবাজ কোথাকার, বউ ব্যবসায়ী কোথাকার। তুই একটা শালা, আর তুমি আমার শালি। হুমায় চড়াইতে মন চায় খালি। আয়েশা ক্ষিপ্ত হয়ে কিছু বলতে উদ্যত হয়, কিন্তু তার উচ্চারণ পথ খুঁজে পাওয়ার আগেই দৃষ্টি আকৃষ্ট হয় বারান্দার দিকে। সেখানে দাঁড়িয়ে আছে এক দীর্ঘকায় পুরুষ। প্রসারিত আকাশের দিকে তাকিয়ে রয়েছে সে। পশ্চাদৃষ্ট থেকে মুখাবয়ব স্পষ্ট নয়, তবে সুঠাম দেহসৌষ্ঠব এবং দৃঢ় ভঙ্গি তার অস্তিত্বে অনন্য আকর্ষণ সৃষ্টি করেছে। অন্ধকার ছায়ায় ঢেকে থাকা শারীরিক কাঠামো দেখে অনুমান করা যায় এই আগন্তুক সাধারণ কেউ নয়। কিন্তু কে এই ব্যক্তি? নতুন অতিথি। কাজ সমাপ্তির পর আয়েশা কক্ষ ত্যাগ করতে নিলে অভ্র হঠাৎ পেছনে থেকে তাকে ডাকে। তার দৃষ্টি অনুসরণ করে আয়েশার চোখ পড়ে কক্ষের এক কোণে রাখা বাস্কেটের দিকে। সেখানে দুই জোড়া পোশাক অবিন্যস্ত অবস্থায় পড়ে রয়েছে। ছাই রঙের শার্টটি চিনতে আয়েশার বিলম্ব হয় না। অল্পক্ষণ আগেও সেটি অভ্রর দেহে শোভা পাচ্ছিল। কিন্তু কালো শার্টটি, সেটা কার? অভ্র কোনো ব্যাখ্যায় না গিয়ে নির্দেশ দেয়, কাপড়গুলো তুলে দিস, আর গিয়ে খাবার সাজা, খুব ক্ষুধা পেয়েছে। ভাই আর ভাবি খেয়েছে, রুমে খাবে। ঠিক আছে, এখন যা। কোনো প্রশ্ন না করে আয়েশা নির্ধারিত কর্তব্যপথে এগোয়। তবে অন্তরের এক কোণে জমে থাকা কৌতূহল এত সহজে মিলিয়ে যায় না। নতুন মুখটিকে উত্তর জানার তীব্র বাসনা একরাশ হওয়ার মতো তার চিন্তাপথে ছড়ায়। অদেখার রহস্যের আবরণ আরও ঘন হয়ে আসে। ঘড়ির কাঁটায় 4টা বাজে। ফারাজের উন্মুক্ত বক্ষের ওপর শায়িত চিত্রার আঙুলগুলো ক্লান্ত মিহিভাবে হাত বুলিয়ে যাচ্ছে। একসময় যে স্পর্শে বিতৃষ্ণা জাগ্রত হতো, যে উপস্থিতির দহন তুলত অন্তরের অন্তঃস্থলে, আজ তার প্রতি নেই কোনো বিদ্বেষ।
এখন আর কোনো তিক্ততা দংশন করে না চিত্তকে, বরং হৃদয়ের এক অনির্বচনীয় আকাঙ্ক্ষা জাগে এই পুরুষকে একান্ত করে পাওয়ার, ভালোবাসার সর্বান্তকরণে আত্মসমর্পণের। ভালোবাসা, এই বিস্তৃত শব্দ, অপাঙ্ক্তেয় অনুভূতি যার প্রতি চিত্রার কিছুদিন আগেও অনীহা, ঘৃণার পাহাড় জমেছিল, আজ তা চিত্রার শিরায় শিরায় শিহরণ তুলছে। ফারাজের লোমশ বক্ষপট আজ তার কাছে অনন্ত আস্থার এক তপ্ত ভূমি, যেখানে তার অনির্ধারিত যন্ত্রণাগুলো গলিত হয়ে প্রবাহিত হতে চায়। আমাকে আপনি জাদু করেছেন এলাহি। তোমাকে পাওয়ার লড়াইয়ে এই বান্দা খুন করতেও প্রস্তুত। তবুও যদি জাদুর মতো নিম্ন কৌশলে তোমাকে পাওয়া যায় তবে ওসবেও আমার আপত্তি নেই। আমার জন্য ফারাজ এলাহি ছোটলোকি কাজ করবে। উহু, তোমার স্বামী করবে, তোমার অর্ধাঙ্গ করবে। ফারাজ এলাহি কেন করবে? তাহলে আপনি আমার কে হন? স্বামী। আর ফারাজ এলাহিকে? অন্ধকার পৃথিবীর কলুষিত পুরুষ। চিত্রা স্থির হয়ে রইল। ফারাজকে সে বুঝতে চেয়েও ব্যর্থ। কি সেই অন্ধকার যার ভার সে নিজেই বহন করছে? কেনই বা নিজেকে কলুষিত বলে অভিহিত করছে? তার গড়ে তোলা অন্ধকার জগতের গল্পই বাকি। চিত্রা ফারাজের বুকে চাপা দেওয়া দেহ সরিয়ে নিতে উদ্যত হলে ফারাজ আরো দৃঢ়ভাবে তাকে কাছে টেনে নেয়। যেও না বিবিজান, বুকের বা পাশ খালি খালি লাগে। চিত্রা নিজেকে গুটিয়ে আরো গভীরভাবে লেপ্টে গেল ফারাজের প্রশস্ত বুকের উষ্ণতায়। কেন এত শান্তি লাগছে? ঈশ্বরের বিধান বড়ই রহস্যময়। অতীতে হয়তো হারাতে হয়েছিল অনেক কিছু শুধুমাত্র প্রাপ্তির জন্যই। যদি সোহাগের অভ্যুদয় না ঘটত তবে কি ফারাজের কাছে আসা সম্ভব হতো? তৃষ্ণা পেয়েছে, গলাটা কেমন জানি শুকিয়ে আসছে, নিচু স্বরে বলল ফারাজ। চিত্রা চমকে উঠে দ্রুত ফারাজের বুক থেকে সরে বসল। ল্যাম্পের ম্লান আলোয় তার সুডৌল মুখাবয়বের দিকে তাকিয়ে বলল, ছাড়ুন, পানি দিচ্ছি। তৃষ্ণা মোর প্রিয়তমার আঁখি, আর তুমি কিনা জল দিয়ে নিবারণ করবে বলছো? ছাড়ুন তো। চিত্রা ধীর পায়ে উঠে দাঁড়ালো। টেবিলের ওপর রাখা পানির জগের দিকে চোখ গেল। জগটা খালি, কেবল তলানিতে কিছুটা জমে রয়েছে। সে ওড়নাটা ঠিক করে নিল। ফারাজ ধীরে উঠে বসল, দৃষ্টি নিবন্ধ করল চিত্রার দিকে। ভ্রুকুটি করে প্রশ্ন করল, কোথায় যাচ্ছ? পানি নেই, রান্নাঘরে যাওয়াটা দরকার। আমিও আসি। এক ভয় করবে না। উহু, এত সহজে ভয় পাওয়ার মতো মেয়ে আমি নই। আমি মিসেস ফারাজ এলাহি। বুঝতে পেরেছেন জনাব? ভয় পেয়েছি ম্যাডাম। চিত্রা মুচকি হেসে উঠে গেল। ফারাজ তার পানে খানিকক্ষণ চেয়ে বলল, সাবধানে যেও। ঈশ্বর, মনে হয় একেবারে ছেড়ে চলে যাচ্ছি। যাচ্ছই তো। সমগ্র এলাহি বাড়ি গভীর নিদ্রায় নিমগ্ন। অচিরেই ফজরের আজান ধ্বনিত হবে। সূর্য উকি দেবে নতুন দিনের দিগন্তে। অথচ চিত্রার চোখে ঘুম নেই। প্রহরের পর প্রহর ফারাজের বক্ষে আশ্রয় নেওয়ার এক অদ্ভুত তৃপ্তি। যদি এভাবেই সমগ্র জীবন গলে গলে ঝরে যায় তবে আর কি বাঁচাওয়ার থাকতে পারে? রান্নাঘরে যেতে যেতেই অনেকটা সময় পার করে ফেলে চিত্রা। এক হাতে তার পানির বোতল, অন্য হাতে এক বাটি পায়েস। নদী ভাবি আজই বানিয়েছেন। ফারাজের খুব পছন্দ মিষ্টি জাতীয় খাবার। যে কোনো মিষ্টি পেলে সে এক নিমেষে খেয়ে ফেলে। কিন্তু ঝালের ব্যাপারে তার ধাত একেবারেই আলাদা। সামান্য ঝালও সে সহ্য করতে পারে না। এমনকি বাড়ির তরকারিতেও তার জন্য আলাদা করে ঝাল কমিয়ে দিতে হয়। চিত্রা এ নিয়ে বেশ হাসাহাসি করে। কে বোঝাবে ফারাজকে বাঙালির জীবন চাল ছাড়া ভাবাই যায় না। ফারাজের এই স্বাদবিভ্রাট চিত্রার কাছে বিস্ময় থেকে। চিত্রা নিজেই তো ভাতের সঙ্গে অনায়াসে ৩-৪টে কাঁচা মরিচ চিবিয়ে খেতে পারে। ফারাজ প্রথম দিকে তার এমন খাওয়া দেখে বিস্মিত হয়েছিল। এখনও মাঝে মাঝে অবাক হয়ে তাকিয়ে থাকে। সিঁড়ির ধাপ পার হতেই হঠাৎ ওপর থেকে একটা শব্দ এলো। কাঁচ ভাঙার শব্দ। কাঁচ ভাঙলে যেমন ঝনঝনে আওয়াজ হয় ঠিক তেমন। চিত্রার ভ্রু কুঁচকে আসে। কি পরল? কোথাও কিছু ভেঙে গেল নাকি? কোনো কিছু বুঝে ওঠার আগেই তার বুকের ভেতর অজানা আশঙ্কায় ধপ করে উঠল। আর দেরি না করে সে দ্রুত সিঁড়ি বেয়ে ওপরে উঠতে লাগল। এত বড় বাড়ির এতগুলো সিঁড়ি। ধ্যাত, বড়লোকদের জীবনও কেমন ঝামেলার। হাঁপাতে হাঁপাতে দরজার সামনে এসে চিত্রা থমকে দাঁড়াল। দরজাটা খোলা। চিত্রা নিশ্চিত যাওয়ার সময় সে দরজা লাগিয়েছিল। তাহলে খুলল কে? ফারাজ। সে ধীরে ধীরে পা টিপে ভেতরে ঢুকল। মেঝের দিকে চোখ যেতেই তার নিঃশ্বাস আটকে গেল।
টেবিলের ওপর রাখা কাচের ফুলদানিটা পড়ে টুকরো টুকরো হয়ে গেছে। চারদিকে কাচের টুকরো ছড়িয়ে ছিটিয়ে আছে। বারান্দার দরজাটাও খোলা। ঠান্ডা বাতাস ভেতরে ঢুকছে না। জানালার পর্দা দুলছে। চিত্রা মৃদু কাপা গলায় ফারাজকে ডাকল, ফারাজ। কিন্তু কোনো সাড়া এল না। ফ্লোর জুড়ে লাল ছোপ, তাজা রক্তের দীর্ঘদাগ। রক্তাক্ত বস্তু টেনে নিয়ে গেলে যেমন হয়, ঠিক তেমনই ছাপ। চিত্রার চোখ সেই দাগ বেয়ে বারান্দার দিকে যায়। দৃষ্টি বারান্দায় আটকে যায় চিত্রার। বুকের ভেতর দম বন্ধ হয়ে আসছে। সে দ্রুত ঘরের চারপাশে চোখ বুলিয়ে নেয়। কোথাও কেউই নেই, ফারাজও নেই। আতঙ্কের শীতল স্রোত মেরুদণ্ড বেয়ে নেমে আসে। তার কাঁপতে থাকা হাত থেকে বোতল আর পায়েসের বাতিটা টেবিলের ওপর রাখে সে। তারপর আবারও রক্তের দিকে তাকায়। মাথাটা হালকা ঝিমঝিম করছে। সেই ঘন লৌহবন্তী বাতাস তার গা গুলিয়ে তুলছে। এই রক্ত ফারাজের। চিত্রা ধীর পায়ে রক্তের ছাপ অনুসরণ করে এগিয়ে যায় বারান্দার দিকে। কানের পাশ বেয়ে ঘামের উষ্ণ স্রোত নেমে আসে তার। বুকের ভেতর দমচাপা উত্তেজনা। বারান্দায় পা রাখতেই তার শরীর শিউরে ওঠে। পায়ের নিচে তাজা রক্তের কাদামাটির মতো আঠালো স্পর্শ। চারপাশ অন্ধকার, তবু সামনের দৃশ্য বোঝা যাচ্ছে। বারান্দায় পড়ে আছে একটা নিথর, রক্তের স্রোতে ভেসে যাওয়া দেহ। কে পড়ে আছে? অন্ধকারে ঠিক স্পষ্ট বোঝা যাচ্ছে না। তবে পুরুষালী গড়ন, চওড়া শরীর, এক মুহূর্তেই চিত্রার মনে বিদ্যুৎ চমকের মতো ভেসে উঠে ফারাজের মুখখানি। বুকের ভেতর ধুকপুক করে ওঠে। শুষ্ক কণ্ঠে চিত্রার মুখ দিয়ে বেরোয়, ফারাজ। কোনো সাড়া নেই। চিত্রা এক পা এগিয়ে যেতে না যেতেই হঠাৎ ঠান্ডা ধাতব কিছু তার গলার কাছে থেকে এক ঝটকায় পিঠ শক্ত একটা বুকের সঙ্গে ধাক্কা খায়। ভয়ে চিত্রার শ্বাস আটকে আসে। হাত পা অনিয়ন্ত্রিত কাঁপতে থাকে। পেছনে ফিরে দেখার আগেই কেউ একজন তার কাঁধের কাছে নিজের থুতনি রাখে। লোকটার নিঃশ্বাসের গরম ছোঁয়া অনুভব করে চিত্রা। তারপরই ফিসফিস শব্দে ভেসে আসে গা শিউরে দেওয়া একটা স্বর, আগুন সুন্দরী। লোকটা শক্ত হাতে চিত্রার গলায় ধরে রেখেছে চাকুটার বাট। তার ঠান্ডা চোখে হয়তো কোনো অনুভূতির ছাপ নেই। মুহূর্তের মধ্যেই সে এক ঝটকায় চাকুটা টেনে দেয়। ধারালো ফলাটা গলা চিরে ভেতরে ঢুকে যায়। গটগট করে রক্ত বেরিয়ে আসে। ঝর্ণার মতো উষ্ণ, ঘন, টকটকে লাল রক্ত। সেটার তীব্র গন্ধ বাতাসে ছড়িয়ে পড়ে, ভিজিয়ে দেয় চারপাশ। চিত্রার গলা দিয়ে একটা চাপা আর্তনাদ বেরিয়ে আসে। সে গলা থেকে গটগট করে পড়তে থাকা রক্ত হাত দিয়ে ছুঁয়ে দেখে। হাতটা আঠালো রক্তে ভিজে একাকার। নিজের রক্ত নিজে ছুঁয়ে দেখার অনুভূতি কেমন। চিত্রার চারপাশটা ঝাপসা হয়ে আসছে। তবুও সে পেছনে ঘুরে তাকায় না। তার ভাঙা দৃষ্টি নিবন্ধ বারান্দায় পড়ে থাকা নিথর দেহটির ওপর। বাতাসে একটা পরিচিত গন্ধ, মিষ্টি এলাচের গন্ধ হাওয়ায় মিশে যাচ্ছে। চিত্রা মাটিতে লুটিয়ে পড়ার আগে ছলছল নয়নে বিড়বিড় করে নিথর দেহটির দিকে চেয়ে বলল, ফারা, যাও, শুন, আমার খুব যন্ত্রণা হচ্ছে। মাটিতে লুটিয়ে পড়ে চিত্রা। মৃত্যুর কারণ জানার আগেই চিত্রার ছোট্ট দেহটির দম ফুরিয়ে আসে। তার চোখ জোড়া বুজে যাওয়ার আগে কানে কেবল একটা শীতল গলা ভেসে আসে, বিদায় মিসেস ফারাজ এলাহি। আধো চোখ মেলে দাঁড়িয়ে থাকা পুরুষটির মুখশ্রী দেখার আগেই ঘুম ভেঙে যায় চিত্রার। চিৎকার দিয়ে চিত্রা ধর্মড়িয়ে উঠে বসে। বুক ধকধক করছে। নিঃশ্বাস ঘন হয়ে এসেছে। গলা শুকিয়ে কাঠ। তার চোখে তখনও ভাসছে সেই বিভীষিকাম দৃশ্য। শ্বাস নিতে গিয়ে হোঁচট খাচ্ছে সে। জামার ভেতর দিয়ে ঠান্ডা ঘামের স্রোত বয়ে যাচ্ছে। পিঠ পর্যন্ত ভিজে গেছে পুরোটা। হাত পা অসাড় হয়ে আসছে। তবু সে উঠে বসল। নিঃশ্বাস স্বাভাবিক করার চেষ্টা করল। স্বপ্ন, এটা একটা স্বপ্ন ছিল। কিন্তু এতটাই বাস্তব, এতটাই জ্যান্ত যে চিত্রার এখনো মনে হচ্ছে তার হাতের তালুতে রক্তের উষ্ণতা লেগে আছে। ফারাজ ঘুমের ঘোরে চিত্রার চিৎকার শুনে চমকে ওঠে। তড়িঘড়ি উঠে বসে। আধো অন্ধকার ঘরটায় চোখ ঘুরিয়ে তাকায় চিত্রার দিকে। এই বউ, কি হয়েছে? দেখি, তাকাও, আমার দিকে তাকাও। ফারাজের কণ্ঠ উদ্বিগ্ন। ঘুম জড়ানোর স্বরেও উৎকণ্ঠা স্পষ্ট। চিত্রা নিঃশ্বাস নিতে হিমশিম খাচ্ছে। বুক ওঠানামা করছে দ্রুত। ফারাজের দিকে একবার তাকায় সে। ভয়, হতাশা আর বিভ্রান্তি মিশে থাকা দৃষ্টিতে। এক মুহূর্ত থেমে থাকার পর হুট করে এসে ফারাজকে জড়িয়ে ধরে। তার সমস্ত শরীর কাঁপছে।
ফারাজ কিছু বোঝার আগেই সে মুখ বুজে দেয় ফারাজের বুকে। কান্নার ঢল নামে। শব্দ করে দম বন্ধ হয়ে আসা এক তীব্র হাহাকারের মতো কাঁদতে থাকে চিত্রা। ফারাজ হতভম্ব হয়ে চিত্রার পিঠে হাত রাখে। আর্দ্র শ্বাস তার ঘাড় ছুঁয়ে যাচ্ছে। অশান্ত রাতের নিস্তব্ধতা ভেঙে চিত্রার কান্না প্রতিধ্বনিত হচ্ছে দেয়ালে দেয়ালে। বউ, কি হয়েছে? কিচ্ছু হয়নি তো, আমি আছি। কণ্ঠ কাঁপছে উদ্বেগে। ফারাজ, ফারাজ, আপনি ঠিক আছেন? দেখি, কোথাও লাগেনি তো? ফারাজ। চিত্রার চোখের দৃষ্টি অস্থির। নিঃশ্বাসর পতন দ্রুত হচ্ছে। সে খুঁজে বেড়াচ্ছে ফারাজের গায়ে কোনো ক্ষত, রক্তের চিহ্ন, যন্ত্রণার ছাপ আছে কিনা। ফারাজ স্থির হয়ে দুই হাতে চিত্রার ঘাড়ের কাছে হাত রাখল। আলতো করে তার চোখের দিকে তাকিয়ে বলল, কি হবে আমার? দেখো, ঠিক আছি আমি। চিত্রার চোখে ভয় এখনো জমে আছে। সে দ্রুত চারপাশে তাকায়। যেন কেউ লুকিয়ে আছে, ওদের উপর ঝাঁপিয়ে পড়বে যে কোনো মুহূর্তে। সে কাপা কাপা স্বরে ফিসফিস করে বলল, কিন্তু রক্ত কোথায়? ফারাজ, ওরা আমাদের আলাদা করে ফেলবে, মেরে ফেলবে। ফারাজ এবার গভীর দৃষ্টিতে চিত্রার চোখের দিকে তাকালো। কেউ নেই বোকা, তুমি স্বপ্ন দেখেছ। কিন্তু তাতে কি? আমাকে মেরে ফেললেও বাকি। তুমি তো আর আমায় ভালোবাসো না। চিত্রা মুহূর্তের জন্য থমকে গেল। ফারাজের কথাটা তার মনের গভীরে ছুরির মতো বিঁধল। চোখ ভরে এলো জলে। কাঁপা কাঁপা হাতে ফারাজের মুখটা ছুঁয়ে বলল, ভালোবাসি, ভালোবাসি আমি। আপনাকে আমি ভালোবাসি, অনেক বেশি। তার কণ্ঠে আকুতি, হারানোর ভয় আর আবেগ একত্রে মিশ্রিত। আপনি ছাড়া আমার আপন বলতে কেউ নেই, ভালোবাসার মতো কেউ নেই। আমাকে ছেড়ে কোথাও যাবেন না। চিত্রা শক্ত করে ফারাজকে জড়িয়ে ধরল, যেন কোনো শক্তি তাকে ছিনিয়ে নিতে না পারে। সে অনুভব করল ফারাজের শরীরের উষ্ণতা, তার বুকের স্পন্দন। সে জানে, যদি এক মুহূর্তের জন্য ফারাজ হারিয়ে যায় সে হয়তো আর নিজেকে সামলাতে পারবে না। ফারাজ চুপচাপ চিত্রার চুলে হাত বুলিয়ে দিল। সে বুঝতে পারছে চিত্রার ভয় এখনো কাটেনি। তবে সে এটাও জানে, ভয় আর অভিমানের মাঝেই লুকিয়ে থাকে সত্যিকার ভালোবাসা। ফারাজ মৃদু হাসল। চিত্রার মুখ থেকে ভালোবাসি শব্দটা শোনার জন্য সে এতদিন অপেক্ষা করেছে। আজ বোধহয় অপেক্ষারা সার্থক। বাহিরে মুষলধারে বর্ষণের করুণ সুর গর্জে উঠছে নিশুতির রাতের নৈশব্দে। প্রকৃতির প্রলয় বুকে ঝাঁপিয়ে পড়েছে আকাশ থেকে। অঝোর ধারায় নেমে আসা বৃষ্টির ফোঁটাগুলি পাথরের মতো আছড়ে পড়ছে ভূমিতে। শিলা বৃষ্টির প্রচণ্ডতায় কেঁপে উঠছে চারিপাশ। অন্ধকারের বুক চিরে বিদ্যুতের ক্ষণিক ঝলক প্রতিধ্বনিত হচ্ছে ঘনঘোর মেঘের গর্জনে। বাতাসে ক্রুদ্ধ কোনো শক্তির আস্ফালন, অস্থিরতার নৃত্য রচে চলেছে দরজা জানালার কপাটে। রাতের নিস্তব্ধতা গ্রাস করে নিচ্ছে সময়ের গতি। আর ঘড়ির কাঁটা ধীরে ধীরে অতিক্রম করছে তৃতীয় প্রহরের সীমানা। চিত্রা ফারাজের প্রশস্ত বুকে মাথা গুজে ঘুমাচ্ছে, ঠিক সদ্য ফুটন্ত ফুলের মতো। কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে সে কখন। ফারাজের চোখে ঘুম নেই। ওই যে ভালোবাসি শব্দটা তার ঘুম কেড়ে নিয়েছে সে কবেই। ফারাজ ঘুমন্ত চিত্রার কপালে ঠোঁটের পরশ ছুঁয়ে দিয়ে চিত্রাকে আরো আগলে নেয়। শুই ফেলার জায়গা নেই তাদের মাঝে। এখন আর তাদের কেউ আলাদা করতে পারবে না। সৃষ্টিকর্তা ব্যতীত তাদের আলাদা করার ক্ষমতা আর কারো নেই। চিত্রা নামক ফুল ফারাজের জন্যই ফুটেছে। ফারাজের হুকুম ছাড়া তার নূরে পড়াও নিষিদ্ধ। কিন্তু যদি হুকুম অমান্য হয়? ফারাজ মৃদু হাসল। হুকুম অমান্য হলে গাছ উপরে ফেলতেও তার হাত কাঁপবে না। এলাহিরা আবার শিকড়সহ গাছ তুলতে জন্মগতভাবেই পারদর্শী। মাহদি আজকাল একটু বেশি ব্যস্ত থাকে। দিন কিংবা রাত তাকে কাজের মাঝে হারিয়ে যেতে দেখা যায়। যদি কেউ জিজ্ঞেস করে সে সঙ্গত কারণ দেখিয়ে বলে, ওভারটাইম, যত কাজ তত বোনাস। মারিয়ার এসব শুনে আর কিছু জানতে চাইতে মন চায় না। সকালের সোনালি রোদ জানালার পর্দা ভেদ করে আসতেই আলো এসে পড়ল মারিয়ার মুখে। চোখ মেলে তাকাতেই দেওয়াল ঘড়ির কাঁটায় 8টা বাজতে দেখল সে। শরীরটা যেন ভারী হয়ে এসেছে। মাথার ভেতর এক ধরনের ঝিমঝিম ভাব। সারা রাত এক মুহূর্তের জন্য চোখের পাতা এক করতে পারেনি সে। বমি আর তীব্র মাথা ব্যথায় পুরো শরীর অবশ হয়ে গেছে। মাহদি পাশে নেই। কাল রাতে হঠাৎ করেই ফোন করে জানিয়েছিল, তার ম্যানেজার করিম সাহেব স্ট্রোক করেছেন। করিম সাহেবের গ্রামের বাড়ি নরসিংদীতে,
সেখানে তার পরিবার থাকলেও কিশোরগঞ্জে তিনি একা থাকেন। পাশে থাকার মতো আপনজন কেউ নেই দেখে মাহদি তাকে মানবতার খাতিরে হাসপাতালে নিয়ে যায় এবং সারা রাত সেখানেই কাটায়। যাওয়ার আগে সে ফোন করে মারিয়াকে জানিয়ে দিয়েছিল সবটা। বিয়ের পর এই 2 বছরে মাহদি এক রাতের জন্য তাকে ছেড়ে বাইরে থাকেনি। এটি প্রথমবার। তবে এতে অভিমান করেনি মারিয়া। একটা জীবন বাঁচানোর চেয়ে বড় কিছু হতে পারে না। ধীরে ধীরে মারিয়া উঠে বসল। শরীর দুর্বল হলেও সংসারের সব দায়িত্ব এখন তারই কাঁধে। মার্জিয়া 2 দিন হলো বোনের বাড়িতে গেছেন। তার বোনের ছোট ছেলে মারা গিয়েছে। সেই শোক সামলাতে হবে না তাকে। এখনো ফেরার নাম নেই। তাই তো শ্বশুরবাড়ির সব দায়িত্ব তাকেই সামলাতে হচ্ছে। জান্নাতকে সব বুঝিয়ে দেওয়া যতটা কঠিন, তার চেয়ে বরং নিজে সব সামলে নেওয়াই সহজ মনে করে মারিয়া। বড় ভাবি হওয়ার পরও জান্নাতের সঙ্গে খুব একটা কথা হয়নি তার। কখনো জিজ্ঞেসও করেনি জান্নাতের বাড়ি কোথায়, পরিবারে কারা আছে। যখন শুনেছিল জান্নাতও তার মতো ভালোবাসার টানে ঘর ছেড়েছে, তখন আর অপ্রিয় প্রশ্ন করে তাকে বিব্রত করতে ইচ্ছে হয়নি। কারণ এই যন্ত্রণার অনুভূতি সে নিজেও জানে। নিজের পরিচিত সব ছেড়ে অন্য কোথাও নতুন করে জীবন শুরু করা কতটা কষ্টের, তা সে হারে হারে জানে। ফ্রেশ হয়ে রুমে ফিরতেই মারিয়া দেখতে পেল মাহদি বিছানায় শুয়ে আছে। মাথার নিচে হাত রেখে সিলিং ফ্যানের দিকে তাকিয়ে আছে। কি যেন গভীর চিন্তায় নিমগ্ন। কি গো, কখন আসলা? মারিয়া জানতে চাইল। মাহদি তার দিকে তাকালো। ক্লান্ত গলায় বলল, মাত্রই। তোমার চেহারার এই অবস্থা কেন? রাতে ঘুমাও নাই? মারিয়া এড়িয়ে গিয়ে বলল, এমনি। তুমি খাইছো কিছু? করিম সাহেব এখন কেমন আছেন? মাহাদি চুপ করে রইল। কোথায় যেন হারিয়ে গেল সে। এই, শুনতাছ? মাহদির হুঁশ ফিরতেই কিছুটা ইতস্তত করে বলল, না মানে, কি যেন বলছিলা? কিছু জিজ্ঞেস করেছিলা? মারিয়ার মনটা একদম খারাপ হয়ে যায়। একাশ দুঃখ খেলে গেল তার চোখে মুখে। কিন্তু মাহদি তা টের পেল না। নিজেকে সামলে নিয়ে মেকি হেসে জিজ্ঞেস করল, তুমি কিছু খাইছো? না। আজকে একটু গমের রুটি বানাইবা? মারিয়া হাসি মুখে মাথা নাড়াল। কারণ মেয়েদের জন্য ক্লান্তি, অসুস্থতা কিংবা কষ্ট প্রকাশের কোনো সুযোগ নেই। যদি সম্ভব হতো, তবে এই সমাজ মৃত নারীর কাছ থেকেও 1 কাপ চায়ের আবদার করত। এলাহি বাড়ির কর্মচারীদের থাকার জায়গাটিতে আজ চাপা উত্তেজনা। নিস্তব্ধ ঘরটিতে শুধুই চাপা গুঞ্জন। একেবারে শেষ কোণের ঘরটায় রাজন উপস্থিত। বিছানার সামনে দাঁড়িয়ে আছে সে। তার চোখ স্থির হয়ে রয়েছে বিছানায় পড়ে থাকা নিথর দেহের ওপর। সাদা শার্টের ভাঁজে ঢেকে থাকা দেহটা শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে। ফর্সা গায়ের রঙের সঙ্গে শুভ্র শার্টটা মিশে একাকার। চোখের নিচের সুরমার কালো রেখা। রাজন সবসময় গায়ে আতর মাখে, চোখে সুরমা দেয়। তাকে দেখলে সহজেই কেউ বাঙালি বলে ভাবতে পারে না। তার চেহারায় ভিন্ন কোনো দেশের আভিজাত্য লেগে আছে। এক অদ্ভুত সুশোভিত, অভিজাত সৌন্দর্যের অধিকারী সে। কপাল চুলকে রাজন পাশে দাঁড়িয়ে থাকা এক কর্মচারীর দিকে তাকিয়ে গভীর স্বরে জিজ্ঞেস করল, রাতে তুই কোথায় ছিলি? খোকন মরল কেমনে? লোকটা গলাটা একটু খাকারি দিয়ে কাপা কাপা কণ্ঠে বলল, জানিনে ভাই, রাতে আমি আর হে তো বাগানে অনেকক্ষণ ঘুরলাম। তখন তো ভালাই ছিল। জানস না কেন? একল গেই তো থাকস। স্বরে চাপা রাগ। থাকি। কিন্তু ঘুমাই তো আলাদা ঘরে। আমায় মনে হয় ঘুমের পাতালে বোবায় ধরছে। হেরে প্রায় বোবা জিনে ধরে। কণ্ঠে ভয়, অথচ রাজন তা গায়ে মাখল না। বালের প্যাচাল পারিস না। তোর আব্বারা ধরছে না। লোকটা চুপ করে গেল। কিছু বলতে গিয়েও গলার কাছে আটকে গেল। ঘরের বাতাস থমথমে। কুয়াশার মতো ধোঁয়া ছড়িয়ে পড়ছে চারদিকে। ফারাজ সিগারেট ধরিয়েছে। ধোঁয়ার আড়াল থেকে একবার লাশের দিকে তাকায় সে। নিস্পৃহ দৃষ্টিতে দেখে বলল, ভাই, আপনার লোকের কি হয়েছে জানেন? সকলের দৃষ্টি ফারাজের দিকে। সে নিঃশব্দে এক টান দেয়। তারপর নরম স্বরে বলে, কষা হয়েছে। দামরায় 1 মাস ধরে হাঁটতে না পেরে উপরে চলে গেছে। এখন সেখানে হাঁটতে হাঁটতেই দিন কেটে যাবে। পেছনে দিয়ে যেই সিলিন্ডার ঢুকাবে তাতে হাগা একেবারে ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। বলেই হো হো করে হেসে উঠে ফারাজ। রাজনের চোখ ধাক্কা খায় রাগে। বিরক্তির সুর গলায় ফুটে ওঠে, দেখ ফারাজ, এইটা ফাইজলামির সময় না।
এই নিয়া এই বাড়ির 3জন লোক মরছে। ইয়েস ব্রো। ফারাজ আবার হাসল। অগ্র মাছ থেকে হুট করে বলে উঠল, আর 3জন লোকই আপনার আর রোশন ভাইয়ের লোক ছিল। কি ভুল বলেছি? রাজনের মুখ শক্ত হয়ে যায়। ঠোঁটের কোণে ব্যথার এক রেখা ফুটে ওঠে। আমার লোক মাইরা নায়ক সাজার কিছু নাই। যখন ধর্ম একেবারে টান দিয়া ছিঁড়ে ফেলমু। রাজন একটু থেমে ফারাজকে আবার বলল, এই পাশে সিসিটিভি লাগাস না কেন? ফারাজ ভাবলেশহীন ভঙ্গিতে অবশিষ্ট সিগারেটটা মাটিতে ফেলে পায়ের নিচে পিষে দেয়। ধোয়ার শেষ কুণ্ডলিটা মিলিয়ে যাওয়ার আগে সে ঠান্ডা গলায় বলে, কয়দিন পর দেখা যাবে, আমাকে বাথরুমেও ক্যামেরা লাগাতে বলবেন। বলা তো যায় না, কমোডের মধ্যে থেকে যদি আমার এক্স ভাবিগঞ্জ বেরিয়ে এসে আপনার জায়গামতো ছবল বসিয়ে দেয়। রাজন বিরক্তিতে লুঙ্গির গিট শক্ত করে বাঁধে। ঠোঁট কামড়ে কিছু একটা বলার চেষ্টা করে, কিন্তু নিজেকে সামলে নেয়। তারপর রাগচাপা ভঙ্গিতে ঘর থেকে বেরিয়ে আসে। তবে যাওয়ার আগে মিতালির দিকে চোখ পড়ে তার। মেয়েটার মুখ ফ্যাকাশে, ভয় আর দমবন্ধকরা আতঙ্কে জমে গেছে। রাজনের খটকা লাগে। পরক্ষণেই মাথায় আসে আসার কথা। আচ্ছা, সে কোথায়? ঘরে ছড়িয়ে থাকা মানুষগুলো একে একে বেরিয়ে গেলে ফারাজ ধীর পায়ে এগিয়ে আসে। দরজার ফ্রেমে দাঁড়িয়ে থাকা তার ভাইসহ সবাইকে উদ্দেশ্য করে বলে, এই মৃত্যুর খবর যেন এই ঘরেই বন্দি থাকে। অন্দরমহলে বা চিত্রাঙ্গনার কানে যেন না যায়। আমার মিসেস এমনিতেই অসুস্থ। এসব শুনে যদি আবার কোনো ঝামেলা হয় তাহলে খোকন সোনার সাথে বাকিদেরও কবরের ফ্রি টিকেট কাটিয়ে দেব। ফারাজের স্বর এতটাই স্থির যে কোনো রকম নাটকীয়তা ছাড়াই কথাগুলো চাপা হুমকির মতো কানে বাজল সবার। যাওয়ার আগে ফারাজ রাজনের কাঁধে হাত রেখে শীতল কণ্ঠে বলে, লাশটা পরীক্ষা করাতে হবে। শরীরে তো একটাও ক্ষত নেই। ম্যাঙ্গোর নাতি উপরে গেল কেমন করে সেটা জানতে হবে না? উপরে যাওয়ার তরিকা পছন্দ হলে পরে আমিও নয় হয় কারো উপর অ্যাপ্লাই করে দেখব। রাজন কোনো উত্তর দেয় না। মুখ শক্ত করে ফারাজের সামনে দিয়ে সরে দাঁড়ায়। ফারাজ উব্রকে নিয়ে বেরিয়ে গেলে মিতালিও তাদের পিছু নিতে উদ্যত হয়। তবে ঠিক তখনই রাজনের কণ্ঠ থমকে দেয় তাকে। তুমি দাঁড়াও তো, মেয়ে। মিতালির গা হিম হয়ে আসে। সে ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে তাকায় রাজনের দিকে। বড় করে নিঃশ্বাস ফেলে শুধায়, এসবে তাকে না জড়ালেই কি নয়? চিত্রার ঘুম ভাঙতেই প্রথমে তার চোখ পড়ল ফারাজের দিকে। ফারাজ চুপচাপ বসে আছে তার মাথার কাছেই। চিত্রার চোখ মুখ মুহূর্তেই উজ্জ্বল হয়ে উঠল, যেন ফারাজ ঘুম ভাঙার পর দেখা প্রথম সকালের আলো। সে তড়িঘড়ি উঠে বসতে চাইল, কিন্তু হঠাৎ একটা যন্ত্রণার শিহরণ বয়ে গেল শরীরের ভেতর দিয়ে। সর্বনাশ! এতক্ষণ ধরে সে ঘুমিয়েছে। কখনো তো এত দেরি করে ঘুম থেকে ওঠেনি সে। বাম হাতটা নাড়াতে গিয়ে সূচ গেঁথে দেওয়ার মতে যন্ত্রণা অনুভূত হল। ফারাজ দ্রুত তার হাতের উপর নিজের হাত রাখল। আস্তে। ব্যথা করছে দেখি। আলতো করে চিত্রার হাতের আঙুল ছুঁয়ে দিল এক নরম চুমোয়। এখন ওঠার দরকার নেই, ফারাজ শান্ত স্বরে বলল, তবে প্রেসারটা মাপা দরকার। চিত্রা কিছুটা ক্লান্ত স্বরে ফিসফিস করে জানতে চাইল, আপনি কখন উঠেছেন? ফারাজ তাকালো জানালার দিকে। এক দীর্ঘ নিঃশ্বাস ফেলে সে বলল, মধ্যরাতে। ফারাজ প্যান্টের পকেট থেকে ফোন বের করে কাকে যেন কল করে রুমে আসতে বলল। কথা শেষে আবারও চিত্রার দিকে ফিরে তাকালো। তার দৃষ্টি নিবন্ধ। সে চোখের ভাষায় কিছু বলতে চায়। রুমের টেবিলে খাবার সাজানো, ওষুধগুলো গুছিয়ে রাখা, এসবই ফারাজের যত্নের নিদর্শন। চিত্রা বিস্ময়ে তাকিয়ে রইল। লোকটার ভালোবাসা বুঝতে কি অনেক দেরি করে ফেলেছে সে? তাকে কি বেশি অপেক্ষা করিয়েছে? ফারাজ নরম স্বরে বলল, গোসল করলে ফ্রেশ লাগবে। আজকে তো ঢাকায় যেতে হবে। মিতালিকে ডেকে ব্যাগ গুছিয়ে দিতে বলছি। তুমি না হয় মুখে মুখে একটু বলে দিও কি কি প্যাক করতে হবে। বিছানা থেকে ওঠার দরকার নেই। চিত্রা মাথা নাড়িয়ে মৃদু হাসল, বিছানায় বেশিক্ষণ থাকলে আমার শরীর ব্যথা করে। এখনো করছে। ফারাজ কিছু বলার আগেই চিত্রা হঠাৎ তার দিকে এগিয়ে এলো। কোনো পূর্বাভাস ছাড়াই ফারাজের ওষ্ঠে ছড়িয়ে দিল গভীর ভালোবাসার মাদকতা। ফারাজ হতবাক। চিত্রা নিচ থেকে এতটা কাছে এল। তার বিস্ময়ে চোখ বড় হয়ে গেল। হৃদস্পন্দন মুহূর্তেই দ্বিগুণ গতিতে বাড়ল। এতদিনের অপেক্ষার পর চিত্রার এই স্পর্শ বাস্তবের চেয়ে স্বপ্নের মতো মনে হচ্ছে।
ফারাজ নিজেকে আর সংযত রাখতে পারল না। চিত্রের সাথে তাল মিলিয়ে আরো কাছে এগিয়ে গেল। ঠিক তখনই দরজায় কড়া নাড়ার শব্দ। চিত্রা সঙ্গী সঙ্গী লজ্জায় সরে গেল। শ্বাস কিঞ্চিত দ্রুত হয়ে এসেছে তার। চোখ তুলে তাকানোর সাহস পেল না। মাথা নিচু করেই কাপা কণ্ঠে বলল, কে যেন এসেছে। ফারাজ এক মুহূর্ত চিত্রার মুখের দিকে তাকিয়ে থাকল। এই মুহূর্তের উষ্ণতা সে মনে গেঁথে রাখতে চায়। আমি দেখছি। চিত্রা ওড়নাটা ভালো করে শরীরে জড়িয়ে নিল। মাথার ওপর টেনে দিল ঘণ্টা। ফারাজ দরজা খুলে সামনের দিকে এগিয়ে এলো। আর তার ঠিক পেছনেই রুমে ঢুকল এক লম্বা, চওড়া, উজ্জ্বল শ্যামবর্ণের পুরুষ। লোকটির চেহারায় এক ধরনের গাম্ভীর্য। তবে তার দৃষ্টি সোজাসুজি চিত্রার দিকে পড়ল না। চিত্রা এক নজর তাকিয়ে দ্রুত চোখ নামিয়ে ফেলল। ফারাজ হাত বাড়িয়ে লোকটাকে বসার জায়গা দেখিয়ে বলল, এখানে বসো। চিত্রা, উনি নিউরোসার্জন ডক্টর বজ্র কায়সার। আর বজ্র, হচ্ছে আমার মিসেস চিত্রা এলাহি। বজ্র চিত্রার দিকে তাকিয়ে সৌজন্যমূলক হাসল। আপনার কথা অনেক শুনেছি, ভাবি। বজ্র বলল নরম কণ্ঠে। চিত্রা অবাক হয়ে এক মুহূর্ত বজ্রের দিকে তাকিয়ে রইল। তারপর জিজ্ঞেস করল, কার কাছে শুনেছেন? বজ্রের উত্তর দেওয়ার আগেই ফারাজ বলে উঠল, আমার কাছে। বজ্র আমার বন্ধু। ডেনমার্কে ওর একটা প্রাইভেট হাসপাতাল আছে। দেশে এসেছে একটা জরুরি কাজে। যতদিন কাজ শেষ না হয় ততদিন এখানেই থাকবে। বজ্রের ঠোঁটের কোণে ক্ষীণ এক হাসি ফুটে উঠল। সেই হাসির ব্যাখ্যা নেই। ঠোঁটের কোণে ফুটে উঠার আগেই মিলিয়ে যায়। চিত্রা আলতো হেসে বলল, তাহলে তো এখন থেকে রোজ আমাদের দেখা হবে। বজ্র তার গাঢ় কালো চোখে চিত্রার দিকে একবার স্থির দৃষ্টিতে তাকালো। সেই একই রহস্যময় নীরব হাসি হেসে মৃদু স্বরে বলল, হ্যাঁ, রোজ। যাক, অবশেষে আমাদের সাক্ষাৎ তো হলো। চলবে।